বলেই সে সোজা হেঁটে উপরে চলে গেল। নবনীতা কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকার পর নিজেও গটগট করে উপরে উঠে এলো। 3 তলা বিশিষ্ট একটা বিশাল কেক, চারদিকে শুধু চকলেট আর চকলেট। কেকের নাম চকো মাউন্টেন কেক। পুরো কেকের ডেকোরেশন করা হয়েছে নামি দামি ব্র্যান্ডের চকলেট দিয়ে। কেকটা আনা হয়েছে হুমায়রা নূর ওরফে চিত্রার জন্মদিন উপলক্ষে। কেক আনিয়েছে তার পছন্দের আরাম ভাই। এত সুন্দর কেকটা দেখতেই চিত্রার মন খুশিতে নেচে ওঠে। এত সুন্দর কেক সে শুধু বড় বড় দোকানগুলোতে বাইরে থেকেই দেখেছে, কখনো তো সামনে থেকে দেখেইনি। ইস, এটা খেতে কতই না মজা হবে। আরহাম হাত বাড়িয়ে তাকে ডাকলো, আদর মাখা গলায় বলল, দেখি চিত্র, এদিকে আসো তো, কেকের সাথে তোমার একটা ছবি তুলে দেই ভাইয়া। পুরো বিকেল আর সন্ধ্যা দৌড়ে দৌড়ে আরহামের কাছে ছুটে যাওয়া চিত্রা এইবার এত বড় কেক সামনে থাকার পরেও তার ডাকে সাড়া দিল না। তার পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে। চিত্রা বুঝতে পারছে এই মানুষটা আরহাম ভাইয়ের সাথে তার মেলামেশা পছন্দ করে না। সে সেদিকে গেল না, উল্টো হাত তুলে নবনীতার ডান হাতটা চেপে ধরল। দুই দিকে মাথা নেড়ে করুণ মুখে আরহামকে জানালো সে যেতে পারবে না। তার পাশে দাঁড়ানো মেয়েটি তার কাছে এই দামি কেকের চেয়েও বেশি মূল্যবান। চকিতে পাশ ফিরে নবনীতা। চিত্রা আরহামের কাছে না গিয়ে তার হাত ধরে ঠায় দাঁড়িয়ে থাকবে এমনটা সে ভাবেনি, চায়ওনি চিত্রা। চিত্রা তাকে ভয় পাচ্ছে। তার রাগ হওয়ার আতঙ্কে সে চকলেট দেখেও সেদিকে ছুটে যাচ্ছে না। তীব্র অনুশোচনা জেঁকে ধরে নবনীতাকে। সে কি আজ বেশি বাড়াবাড়ি করে ফেলেছে? সে হাঁটু মুড়ে বসে চিত্রার গালে একটা চুমু খেয়ে বলল, যাও না সোনা, কেউ ভালোবেসে উপহার দিলে সেটা নিতে হয়। যাও গিয়ে ছবি তুলো, কেক কাটো। আপাই কিচ্ছু বলবো না, তুমি মজা করে কেক খাও। তার অনুমতি দিতে দেরি হলো, কিন্তু চিত্রার এক ছুটে আরহামের কোলে চড়তে দেরি হলো না। আরহাম তাকে টুপ করে একটা চুমু খেলো। নবনীতা যেই গালে খেয়েছে তার অপর গালে। নবনীতা উঠে দাঁড়িয়ে বুকে হাত বেঁধে দাঁড়ায়। তাসনুবা মোমবাতি জ্বালিয়ে সেটা কেকের উপর রাখে। আরহাম চিত্রার হাতে ছুরি ধরিয়ে কেকটা কাটলো। সবাই হাততালি দিয়ে সম্বোধন স্বরে বলে উঠল, হ্যাপি বার্থডে চিত্রা। চিত্রা কেবল জবাবে মিষ্টি করে হাসলো। একদিনে এত আনন্দ তার সহ্য হচ্ছে না। খুশিতে তার চোখ চিকচিক করছে। এত সুন্দর কেকটা তার জন্য আনা হয়েছে। এটা তার বার্থডে কেক। এত সুন্দর কেক বার্থডে সে আগে কখনো দেখেনি। সে সবাইকে একটু একটু করে কেক খাওয়ায়, নবনীতাকেও। নবনীতা কেকটা মুখে দিয়েই মুখটাকে খুশি খুশি করে বলল, খুব মজা তো। নাও এখন তুমি খেয়ে নাও বাকিটা। বিশাল কেকটা খেয়ে তারা শেষ করতে পারে না। আরহাম সবার খাওয়া দাওয়া শেষে বাকিটা স্টাফদের খেয়ে নিতে বলল। তার আবার ফোন বাজছে। জালালুর রহমান ফোন দিয়েছেন, হয়তো সমাবেশ নিয়ে কোনো জরুরি কথা আছে। সে ফোনটা কানে চেপে ধরে হন্তদন্ত হয়ে নিচের ছাদে নেমে এলো। নবনীতা সেই পুরোটা সময় ঠায় দাঁড়িয়ে রইল। লোকটা চিত্রার জন্য কেক এনেছে, এটা অবশ্য মন্দ কিছু না, বিষয়টা সুন্দর। চিত্রার চেহারার খুশি আর আনন্দ দেখে সে ওই লোককে কিছুই বলতে পারবে না, কিন্তু তার ভেতর পুড়ছে। এই জন্য অন্য কেউ দায়ী না, এটাই বাস্তবতা। সে আবার অনুধাবন করলো জগতে ভালোবাসাই সবকিছু না, এর সাথে অর্থেরও প্রয়োজন আছে। চিত্রার সুবিকে সে যতই ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখুক না কেন, সে তাদেরকে কখনোই এই আনন্দটুকু দিতে পারবে না। চোখের সামনে থাকা চওড়া মূল্যের কেকটা জানান দিচ্ছে নবনীতার অক্ষমতার। চিৎকার করে বলছে, দেখ পরি, তুই স্বয়ংসম্পূর্ণ না, তুই বাচ্চা দুটোর সব অভাব পূরণের যোগ্য না। নবনীতা তপ্ত শ্বাস ছাড়ে। কেউ দেখে নেওয়ার আগে অতি সন্তর্পণে চোখের কোণায় এসে জমে থাকা পানিটুকু মুছে নেয়। তার চোখের পানি দেখে লোকে তাকে সান্ত্বনা দিক, এটা সে চায় না। সে চায় না কেউ তাকে করুণা করুক। করুণা জিনিসটা তার বড্ড অপ্রিয়। তাসনুবা, আদি, আরিশ মিলে চিত্রার সাথে অনেক ছবি তুলল। সবাই মিলে গ্রুপ ছবিও তুলেছে 2টার মতো। আদি তাকে ডেকে বলল, হেই নবনীতা, এসো না, তুমিও আসো। নবনীতা ম্লান মুখে দুদিকে মাথা নাড়ে, ক্লান্ত স্বরে বলে, না না, আমি ছবি তুলবো না, তোমরা তোলো প্লিজ। তাসনুবা হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে আসে তার দিকে, অনুরোধের সুরে বলে, আপু আমার সাথে একটা সেলফি তোলো প্লিজ। নবনীতা স্মিত হাসে। তার হাত থেকে মোবাইল ফোনটা নিজের হাতে নিয়ে সামান্য ঝুঁকে দুজনের বেশ কিছু ছবি তোলে। তারপর আবার সেটা তাসনুবার হাতে ফিরিয়ে দেয়। তাসনুবার মাথায় হাত বুলিয়ে দেয়, কপালের কাজটা ছোট করে চুমু খেয়ে বলে, এত রিকোয়েস্টের কিছুই নেই সোনা, তুমি ছবি তুলতে চাইছো আর আমি তুলবো না, এটা হতে পারে? খুব ভালো থাকো তাসনুবা, আপু তোমার জন্য অনেক অনেক দোয়া করে দিলাম। তাসনুবা লাজুক হাসলো, মাথা নামিয়ে বলল, তোমার জন্য অনেক দোয়া আপু। তার সাথে কথার ফাঁকে আনমনে একবার নিজের হাতের দিকে দেখতেই চোখ বড় বড় হয়ে গেল নবনীতার। অবাক হয়ে সে ফ্লোরের দিকে এদিক সেদিক দেখতে শুরু করলো। তাসনুবা ভরকে গিয়ে বলল, কি খোঁজো আপু? ঘড়ি, আমার ঘড়ি। উদ্বিগ্ন হয়ে জবাব দেয় সে।
তারপরে সে হন্য হয়ে চারদিকে সেটা খুঁজতে শুরু করে। নিচের ফ্লোরের ওপরের ফ্লোর দুটোতে সে তন্ন তন্ন করে ঘড়িটা খুঁজলো। আরহাম তার এই হম্বিদম্বি দেখে অন্যদিকে মুখ ফিরে বিড়বিড় করে বলল, একটা ঘড়ি তো, এমন ভাব যেন স্বর্ণের টুকরো হারিয়েছে। নবনীতা চোখ মুখ শক্ত করে তাকে দেখলো, কটমট করে বলল, আমি সারাদিন বাইরে থাকি, টিউশন করাই, আমার সময় মেপে চলতে হয়। আপনার জন্য তুচ্ছ হলেও আমার কাছে এর মূল্য অনেক। বলেই সে তার পার্সটা হাতে তুলে নেয়। পেছন ফিরে চিত্রা, শুভ্রা আর রিমিকে দেখে বলে, চলো, যেতে হবে আমাদের। আর ঘড়িটা, সেটার কি হবে? জিজ্ঞাসু হয়ে প্রশ্ন করে রিমি। নবনীতা সামনে ফেরে কাটকাট গলায় উত্তর দেয়, আরেকটা কিনে ফেলবো। কথা শেষ করে সে শেষবারের মতো তাসনুমার কাছে গেল। তাসনুমার মাথায় হাত ছুঁয়ে বলল, বলে সে মাথা তুলে বাকিদের দেখে, সৌজন্য সূচক হেসে বলে, আপনাদেরও দাওয়াত। আর আরহামের দাওয়াত নেই। চঞ্চল হয়ে প্রশ্ন করলো আদি, কিন্তু তারপরই আরহামের দাঁত কিরমির করতে থাকা মুখটা দেখে সে দমে গেল। অস্পষ্ট স্বরে বলল, ওই আর কি, জাস্ট জানতে চাচ্ছিলাম। নবনীতা ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে সেখান থেকে চলে এলো। ওয়াজিদ রেলিং ঘেঁষে দাঁড়িয়ে তার প্রস্থান দেখে। সে যখন হাঁটে তখন তার হাঁটার মাঝে একটা আত্মপ্রত্যয় কাজ করে। এই বিষয়টা তাকে আরো বেশি মোহনীয় করে তোলে। তারা চলে যেতেই আরহামও আর দেরি করলো না। তারা যাওয়ার মিনিট 10 মাথায় সে নিজেও বাকিদের নিয়ে গাড়িতে উঠে বসলো। ওয়াজিদকে তার বাসায় ড্রপ করে তারা আজিজ ভিলার পথ ধরে। বাড়িতে পৌঁছাতেই আরহাম সোজা তার ঘরে গেল। ঘরে গিয়ে সে এলোমেলো হয়ে কতক্ষণ খাটের ওপর শুয়ে থাকে। মস্তিষ্কে কেবল আজকের ঘটনাগুলোই ছায়াছবির মতো চলতে থাকে। কানে বাজতে থাকে 24 ছুঁই ছুঁই রমণীর সুন্দর কিন্তু দৃঢ় কণ্ঠস্বর। অনেকক্ষণ পর আরহাম শোয়া থেকে উঠে বসে। পকেট হাতড়ে বের করে একটি ধাতব বস্তু। সেটা বের করে সামনে আনতেই তার মুখে হাসি ফোটে। অ্যান্টিক কালারের একটা মেটালিক ঘড়ি, লেডিস ওয়াচ, দেখতে বেশ সুন্দর। সেই ওয়াচের মালকিন আজ হন্য হয়ে তাকে খুঁজেছে। মালকিন জানে না সেই ঘড়ি অনেক আগেই কারো হাতে পৌঁছে গেছে। আরহাম ঘড়িটা হাতে নিয়েই পুনরায় শুয়ে পড়ল। তার ঠোঁটের কোণায় ক্ষণিকের জন্য হাসি ফুটল। সম্ভবত নিচে নেমে আরহামের সাথে ধাক্কা খেয়েই ঘড়িটা তার হাত থেকে খুলে পড়েছে। সে যখন জালাল সাহেবের সাথে কথা বলতে নিচে নেমেছে তখনই সে সেটা পেয়ে চটপট লুফে নিয়েছে। আরহাম ঘড়িটা দেখে, এক হাত মাথার নিচে রেখে নিরেট স্বরে বলে, পরিয়াপাই সারাদিন শুধু ঠাস ঠাস উত্তর দেয়, তাই পরিয়াপাইয়ের বোবা ভার্সন বাড়িয়ে নিচ্ছি। একটা পরি আমার ঘরে থাকা উচিত, তাই না? আরহাম এক পাশ হয়ে শোয়। সে জানে সে বাড়াবাড়ি করছে, সে অসম্ভব জিনিস নিয়ে ঘাটাঘাটি করছে। হয়তো সত্যি এটা ইনফ্যাচুয়েশন, কিন্তু যেটাই হোক, যে কৃষ্ণ গহ্বরে সে তলিয়ে গেছে সেটা থেকে তাকে টেনে বের করার সাধ্যাধিকারও আছে নাকি সে জানে না। এই ইনফ্যাচুয়েশন বড্ড ভয়ঙ্কর। একেই সে যত এড়িয়ে যেতে চাইছে ততই এর সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে। আরহাম ভেবে নিয়েছে এসব ব্যাপারে সে আর নিজেকে কিংবা নিজের ওপর প্রেশার ক্রিয়েট করবে না। সামনে যা হবে দেখা যাবে, এত ভাবার কি আছে। আরহাম, আমার কথা তোর কানে যাচ্ছে? এই পাগলামির মানে কি? চূড়ান্ত রকমের অধৈর্য হয়ে প্রশ্ন করল ওয়াজিদ। আরহাম ইজি চেয়ারে হেলান দিয়ে অল্প অল্প দুলছিল। ওয়াজিদের অস্থির কণ্ঠ শুনতেই সে শান্ত গলায় বলল, কি পাগলামি করেছি আমি? তুই ওই ছেলেকে ধরে এনেছিস কেন? কে এই ছেলে? তুই আবার নির্বাচনের আগে এসব হটকারিতা শুরু করেছিস? আরহাম জবাব দেয় না। তার এই নির্লিপ্ত বেপরোয়া ভাব ওয়াজিদের দুশ্চিন্তা বাড়ায়। সে তার মুখোমুখি চেয়ার টেনে বসে অত্যন্ত শীতল কণ্ঠে বলে, আবারও তুই ভুলভাল করছিস ভাই। এই ছেলে কে? দোষ কি তার? আরহাম অল্প হাসে, কপালে 2 আঙুল ছুঁয়ে বলে, আছে আছে, দোষ আছে তার। সেটাই জানতে চাইছি, দোষটা কি? সে একজনকে ছুঁয়েছে, এটাই তার দোষ। থমথমে মুখে জবাব দেয় আরহাম। ওয়াজিদ তবদা খেয়ে বলল, অদ্ভুত, এটাই তার অপরাধ? পরক্ষণেই আবার চোখ শুরু করে বলল, কাকে ছুঁয়েছে সে? আরহাম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে বলে, তাতে তোর কি? যাকে ছুঁয়েছে সেটা আমার বিষয়, আমি মিটমাট করব। কথা শেষ করেই সে টেবিলের এক পাশে রাখা মালবরো এর প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটা 2 ঠোঁটের সাহায্যে চেপে ধরল। লাইটার দিয়ে খুব সাবধানে সেটা ধরিয়ে একটা টান দিল। ওয়াজিদ আশ্চর্য হয়ে বলল, তুই এখনো এত শান্ত আছিস? সে ভরাট গলায় উত্তর দিল, অশান্ত হওয়ার মতো কিছু হয়নি ওয়াজিদ। আমি তাকে কিডন্যাপ করিনি, জাস্ট একটু জেরা করে তারপর ছেড়ে দিব। ডোন্ট বি সো প্যানিকড। ওয়াজিদ গোল গোল চোখ করে বলল,
তুই এত স্বাভাবিক কথা বলছিস একজনকে তুলে এনে? মাই গড, তোর মাঝে মাঝে কি হয় কে জানে। আরহাম 2 আঙুলের সাহায্যে সিগারেটটা চেপে ধরে এক হাত পকেটে গুজে নিরুদ্বেগ ভঙ্গিতে হেঁটে পাশের ঘরটায় চলে গেল। এই মুহূর্তে তারা তাদের সেই পুরনো আস্তানায় এসেছে, লোকালয় থেকে একটু নিবিড়ে, জনমানবহীন আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের দোতলায়। ইফাজ জড়সড় হয়ে চেয়ারের ওপর বসেছিল। সে কিছুটা ঘাবড়ে আছে, আবার কিছুটা বিভ্রান্তির মধ্যে আছে। আরহামের ছেলেরা তাকে এখানে নিয়ে এলো কেন? সে কি করেছে? তাকে একটা ঘরে এনে বসিয়ে রাখা হয়েছে, এখনো তার সাথে কেউ কথা বলেনি। খুব সম্ভবত আরহামই তার সাথে কথা বলবে। ইফাজ অন্যমনস্ক হয়ে এদিক সেদিক তাকায়। তার মতো সাধারণ মানুষের সাথে শাহরিয়ার আরহামের কি কথা থাকতে পারে? তার অপেক্ষার প্রহর শেষ হয়। ঘরের বন্ধ দরজা আচমকা খুটখুট শব্দ করে খুলে যায়। ইফাজ মাথা তুলে সামনে দেখল ত্রিশূর্ধ্ব সুদর্শন যুবকটি ধীর পায়ে হেঁটে তার সামনে এসে দাঁড়িয়েছে। তার মুখে একটা সিগারেট, যেটা থেকে এতটুকু পর পর ধোঁয়া ছাড়ছে। তার চোখ মুখ অতিশয় শান্ত। ইফাজ তাকে দেখতে বিনয়ী স্বরে বলে, আসসালামু আলাইকুম ভাই। আরহাম জবাবে মাথা নাড়ল, ঝলমরে হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম ইফাজ। সে চেয়ার টেনে তার মুখোমুখি বসল। ইফাজকে জরুরি চোখে এক নজর দেখতে প্রশ্ন করল, কেমন লাগে ইফাজ বারবার রিজেকশন সহ্য করতে? হকচকে ওঠে ইফাজ, আশ্চর্য হয়ে সামনে দেখে বলে, জি ভাইয়া। আরহাম আবারও বরফ ঠান্ডা গলায় প্রশ্ন করে, বারবার একটা মেয়ে প্রত্যাখ্যান করা সত্ত্বেও বেহায়ার মতো তার পেছন পেছন ঘুরতে কেমন লাগে? ইফাজ প্রথমে ভেবাচেকা খেয়ে কতক্ষণ সামনে দেখে। প্রশ্নটা ঠিকঠাক বুঝতেই সে মাথা নামিয়ে নেয়, স্বচ্ছ গলায় উত্তর দেয়, মেয়েটা যদি নবনীতা হয় তাহলে ভালোই হয়। আরহাম পুনরায় সিগারেটে একটা টান দেয়, থমথমে গলায় বলে, নবনীতার আশেপাশে যেন কোনোদিনও তোকে না দেখি, বুঝছিস? সে তোকে পছন্দ করে না। তার কণ্ঠে কিছু তো ছিল। ইফাজ স্তব্ধ হয়ে কয়েক পল তাকে দেখে। যে প্রশ্নটা তা মনে খচখচ করছিল সেটা আর মুখ ফুটে বলে না। সবটা হজম করে নিয়ে সে শুধু চাপা কণ্ঠে বলে, সম্ভব না ভাই, আমি তাকে ভালোবাসি। সে যতই টালবাহানা করুক, দিন শেষে তার একটা ঠাঁই প্রয়োজন। আমি তার সেই ঠাঁই হতে চাই। এই সোজা সাপটার জবাবে সামনে থাকা যুবকের 2 চোখ জ্বলজ্বল করে ওঠে। সে টের পায় তার শিরা উপশিরায় ছুটে যাওয়া রক্ত কোনো কারণ ছাড়াই ফুটছে। নিজের এই পরিবর্তনে তার চেয়ে বিরক্ত আর কেউ নেই। কেন তার সাথে এমন হচ্ছে? ইফাজ যদি তাকে ভালোবাসে তবে তার কি? ইনফ্যাচুয়েশন বলে সে যেটাকে আখ্যা দিয়েছে সেটা কেন ইনফ্যাচুয়েশন থেকেও বেশি কিছু হয়ে যাচ্ছে? সে দাঁত কিরমির করে বলল, তোর ঠাঁই হতে হবে না। তোর কাছে কেউ ঠাঁই চায়নি। সাবধান করে দিচ্ছি তোকে, আর যেন তার আশেপাশে তোকে না দেখি। আরহাম থামল। একবার বড় করে নিঃশ্বাস নিয়ে ইফাজের একটা হাত চেপে ধরল। ইফাজ ফেলফেল চোখে শুধু সবটা দেখে গেল। আরহাম তার হাত চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, এরপর যদি এই হাত দিয়ে রাস্তাঘাটে বা অন্য কোথাও তাকে ছুঁয়েছিস, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আরহাম তার হাত ছাড়ল, চেয়ারে হেলান দিয়ে নিরেট স্বরে বলল, আমার সামনে নির্বাচন, আজাইরা সময় নাই হাতে। এজন্য আর কোনো বাড়াবাড়িতে গেলাম না। তোকেও ভালো বাড়ির ছেলেই মনে হচ্ছে। পরের বার থেকে রাস্তাঘাটে এসব বেয়াদবি করবি না, ঠিক আছে? নয়তো কিন্তু হাতগুলো আর হাতের জায়গায় থাকবে না। ইফাজ নির্লিপ্ত হয়ে জবাব দেয়, ভাই, নবনী ব্যতীত কোনো মেয়ের সাথেই আমি এমন আচরণ করিনি। আপনি চাইলে খোঁজ নিয়েও দেখতে পারেন। নবনীর সাথেও কেন করবি? তোর বউ লাগে নবনী? ধমকে উঠল আরহাম। ইফাজ থমকায়। কয়েক মুহূর্ত শুধু নিশ্চুপ হয়ে সামনে দেখে, শেষটায় ভারী গলায় বলে, বউ লাগে না, তবে আমার বিশ্বাস সে একদিন আমার বউ হবে। আরহাম তার জবাব পেতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তার মেজাজ চূড়ান্ত রকমের বিক্ষিপ্ত। হটকারিতা আর ভুলভাল করাটা যার স্বভাব, তার কাছে বুদ্ধিমানের মতো কাজ করা আশা করাটাই বোকামি। মাথা গরম করে নিজের খেয়াল খুশি মতো আচরণ করতে অভ্যস্ত আরহাম আজও সেই একই কাজ করল। সে উঠে গিয়ে এক হাত ইফাজের গলায় রেখে তার মাথাটা পেছনের দেয়ালের সাথে চেপে ধরল। ধরফড়িয়ে উঠল ইফাজ। সে এক মুহূর্তের জন্য ভাবেনি এমন কিছু হবে। আরহাম ঝুঁকল, দাঁতে দাঁত পিষল। থাপ্পড় চিনস? বউ বউ করছিস কেন? বিয়ে হয়েছে তোদের? আরেকবার বউ বউ করলে এদিকেই পুঁতে দেব শালা। ইফাজ বাকরুদ্ধ হয়ে কতক্ষণ তাকে দেখল। তার মুখে বুলি ফুটতেই সে থেমে থেমে বলল, আপনি রেগে যাচ্ছেন কেন? আরহাম রাগ কমালো না, উল্টো সে আগের চেয়েও খেপাটে সুরে বলল, রাখবো না তো কি করবো? তুই বিয়ে করবি মানে? শোন, ইফাজ না টিফাজ, আই ডোন্ট কেয়ার। তুই দুনিয়ার সব মেয়ের দিকে তাকা, সব মেয়েকে বউ বানানোর স্বপ্ন দেখ, কিন্তু পরীর দিকে তাকাবি না। কথা ক্লিয়ার? ইফাজ বিস্মিত হয়ে বলল,
পরীকে আপনি ব্যক্তিগতভাবে চেনেন? ওই শালা, তুই আবার আমার দেখা দেখি পরি পরি শুরু করছিস কেন? এক চড় দেবো তোকে, বেয়াদব। কোনো পরি টরি করবি না, বলবি নবনীতা ম্যাম। ঠিক আছে, বলতো কি বলবি? ইফাজের গাল চেপে রাগে গিরগির করে উঠল আরহাম। ইফাজ নির্নিমেষ তাকে দেখে। এই পাগলামো, এই উন্মাদনার সবটাই ইফাজ বোঝে। এই রোগের সে পুরনো রোগী, তবে আরহামের সাথে তার অনেক চারিত্রিক পার্থক্য আছে। সে আরহামের মতো এমন পাগলামো করেনি, করবেও না। সে নবনীতাকে চেনে। যেই নবনীতা তার মতন ছেলেকে গ্রাহ্য করে না, সেই নবনীতা এই আরহামকে সুযোগ দিবে? কখনো না। নবনীতা এমন বেপরোয়া বদমেজাজি ছেলেদের কখনোই নিজের ধারে ঘেঁষতে দিবে না। ইফাজ দীর্ঘশ্বাস ছাড়ে, শুধু মৃদু স্বরে বলে, নবনীতা ম্যাডাম। আরহাম হাসল। মুখে সেই পৈশাচিক হাসি ধরে রেখেই বলল, গুড, ভেরি গুড। এখন যা, ভালো ছেলের মতন বাড়ি যা। ইফাজ ছাড়া পেতেই উঠে দাঁড়ায়। সে দরজার সামনে যেতেই আরহাম পিছু ডেকে বলে, এই শোন। ইফাজ পেছনে ফেরে। আরহাম ঘাড় ঘুরিয়ে তাকে দেখে নম্র সুরে বলে, শনিবার আমায় ভোট দিবি, বুঝছিস? ইফাজ একটু চুপ থেকে তারপর বলল, জি, আপনাকেই দেব। বলেই সে আর কথা না বাড়িয়ে বেরিয়ে গেল। যেতে যেতে বিড়বিড় করে বলল, দিব, ভালো করে ভোট দিব তোকে, ডেসপারেট একটা ছেলে। নবনীতা কেবলই তার পড়ার বইটা কোলে নিয়ে খাটে বসেছিল। ঠিক তখনই বাইরের কোলাহলে তার কপালে ভাঁজ পড়ে। এই সময় কে এসেছে? কিছু সময় বাদে মিসেস রোকেয়া হন্তপন্ত পায়ে তার ঘরে এলেন। এক প্রকার চেঁচাতে চেঁচাতে বললেন, নবনীতা, তুই এসব কি করেছিস? নবনীতা ভরকে গিয়ে বলল, আমি আমি আবার কি করেছি? তুই নাকি ইফাজের নামে আরহামের কাছে নালিশ করেছিস। আরহামের ছেলেরা আজ তাকে বাড়ি থেকে তুলে নিয়েছে। কথা শুনে নবনীতা হকচকিয়ে ওঠে, আশ্চর্য হয়ে বলে, এসব কি বলছো মামি? ইফাজকে তুলে নিয়ে গেছে মানে? মিসেস রোকেয়া কিছু বলতে পারলেন না। তার আগেই তার বড় ভাইয়ের বউ সাবিনা ধপ ধপ পা ফেলে নবনীতার ঘরে এলেন। এক প্রকার চেঁচিয়ে উঠে বললেন, তুমি জানো না এটার মানে? তুমি কিচ্ছু জানো না, তাই না? আমার ছেলেটাকে কি পেয়েছো তুমি? জাদুটোনা করেও ক্ষান্ত হওনি, এখন বিচার দিচ্ছ তার নামে? নবনীতা শক্ত মুখে জবাব দেয়, প্রথম কথা, আমি কোনো বিচার দিইনি। আর দ্বিতীয় কথা, আমি কোনো জাদুটোনাও করিনি। বারবার এক কথা বলবেন না আন্টি। মিসেস রোকেয়া একটু পিছিয়ে গেলেন, তার মুখে সূক্ষ্ম হাসির রেখা। সাবিনাকে তিনি দুই চোখে সহ্য করতে পারেন না। সাবিনার ছেলে লক্ষ্মীমন্ত মেয়ে বিয়ে করে নিয়ে সুখে থাকবে, এটাও কি মিসেস রোকেয়া হতে দিবে? তিনি চায় ইফাজ যেন নবনীতাকে বিয়ে করে। নবনীতার মতন চ্যাটাং চ্যাটাং মুখের ওপর জবাব দেওয়া পুত্রবধূই যথেষ্ট ওই সাবিনা চুন্নিকে শায়েস্তা করার জন্য। সাবিনা নিজেকে বাঘিনী ভাবে, তাই না? রোকেয়া হরপ করে বলতে পারে তার বাড়িতে যে বাঘিনী আছে এর সামনে গেলে সাবিনা স্রেফ একটা মিনি বিড়াল, বই আর কিছুই না। মিসেস রোকেয়া ঠোঁট টিপে হাসেন। বেচারি সাবিনা নিজে নিজের পরবর্তী অবস্থার জন্য দায়ী হবে। মিসেস সাবিনা ফুঁসতে ফুঁসতে বললেন, তুমি দয়া করে এসব নাটক করবে না। ইফাজকে তুমি তোমার রূপের জালে ফাঁসিয়েছো। আমার ছেলে কখনো কোনো মেয়ের পেছনে এভাবে বেহায়ার মতো ঘুরেনি। তুমি তার মাথায় কি বীজ ঢুকিয়েছো যে কে জানে? তোমার কি সব ছেলেদেরই ঝুলিয়ে রাখার স্বভাব? ওই নেতার সাথে তোমার এত যোগাযোগ কিসের? কি লাগে সে তোমার? নবনীতা হাতের বইটা বন্ধ করে শব্দ করে সেটা খাটে রাখলো। চিত্রা ফ্লোরে বসে ড্রয়িং করছিল। নবনীতা বই রাখতেই সে মুখ টিপে মুচকি হাসে। পরিয়াপাই এখন ওই সাবিনার বাচ্চাকে তেল ছাড়া ভুনা করবে। শুভ্রা নিজেও পড়ার টেবিলে বসে সেদিকে চোখ দেয়। মনে মনে বলে, বেচারি সাবিনা নিজেই নিজের বেইজ্জতি করতে এসেছে। নবনীতা উঠে গিয়ে ঠিক মিসেস সাবিনার মুখোমুখি এসে দাঁড়ায়। তার প্রগাঢ় এবং তীক্ষ্ণ চাহনিতে সাবিনা কিছুটা দমে গেলেন। আমতা আমতা করে বললেন, কি হয়েছে? এভাবে কি দেখো? নবনীতা বুকে হাত বাঁধে অতিশয় শীতল কণ্ঠে বলে, ইফাজকে বহুবার প্রত্যাখ্যান করেছি। এর কারণটা নিশ্চয়ই জানেন। দোষটা ইফাজ না, দোষটা তার মা। ইফাজের সাথে যদিও বা আমি সংসার করতে পারি, কিন্তু তার মায়ের মতো মহিলার সাথে একসাথে নিচে থাকা অসম্ভব আমার জন্য। এক জবাবে মিসেস সাবিনার থোতা মুখ ভোতা হয়ে গেল। তিনি কেবল গোল গোল চোখে তার সামনে দাঁড়ানো আগুনের স্ফুলিঙ্গটিকে দেখেন। কি ধারালো আর শানিত তার বচন। নবনীতা একটু জিরোয়, তারপর আবার বলতে শুরু করে, আপনার মাথায় বুদ্ধি কম আন্টি। আপনি একবার বলছেন আমি ইফাজকে ফাঁসিয়েছি, আবার বলছেন আমি তার নামে নালিশ করেছি। দুটো কথার কোথাও কোনো যোগ সাজস নেই। যদি তাকে ফাঁসানোই আমার উদ্দেশ্য হয়, তাহলে তার নামে নালিশ কেন করব আমি? মানুষ নিশ্চয়ই তার নামে অভিযোগ দায়ের করে না যার উপর সে জাদুটোনা করে।
পরের বার আমার উপর অভিযোগের আঙুল তোলার আগে একটু গুছিয়ে যুক্তি তৈরি করে দিয়ে আনবেন। আর আপনার ছেলেকে আমি কোনোদিনই বিয়ে করব না, এটা তাকে সুন্দর করে বুঝিয়ে দিবেন। আর শেষ কথা, ওই নেতার সাথে আমার কিছুই নেই। সে কেন এমনটা করেছে আমি জানি না, করে থাকলে সেটা ঠিক হয়নি, তাই বলে সব কিছুতে আমার নাম এনে জড়াবেন না। পারলে আপনি নিজের ছেলের উপর জাদুটনা না করে তাকে অন্যদিকে রেভার্ট করুন, এতেই আমি খুশি হব ভীষণ। নবনীতা কথা শেষ করলো। মিসেস সাবিনা পাথরের ন্যায় ঠাই দাঁড়িয়ে আছে। অপমানে তার চোখ ছলছল করে উঠেছে, ভেতরে ক্রোধের আগুন, অথচ মুখে কোনো কথা নেই। এই তেদর মেয়ের সাথে তিনি কথায় পারবেন? নবনীতা পুনরায় খাটে গিয়ে বসলো। খাটে থাকা বইটা খুলে পাতা উল্টাতে উল্টাতে বলল, যখন তখন মানুষের বাড়ি এসে আন্দাজের উপর যা তা বলে চেঁচাবেন না আন্টি। এটা আপনার বাড়ি না, আমরা আপনার খাইও না। এবার যেতে পারেন আপনি, ধন্যবাদ। নবনীতা বইয়ের পাতায় মন দেয়। খুবই শান্ত দেখাচ্ছে তাকে, যেন কিছুই হয়নি। মিসেস রোকেয়া ঠোঁট টিপে হাসেন। আজ তিনি মাংসের সবচেয়ে বড় টুকরোটা নবনীতাকে দিবেন বলে ঠিক করেছেন। সাবিনার যেই নাজেহাল দশা করেছে সে, এর বিনিময়ে এইটুকু পুরস্কার তিনি তাকে দিতেই পারেন। সাবিনার আগে ফুঁসতে ফুঁসতে হনহনিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। মিসেস রোকেয়া সেদিকে দেখেই কুটিল হাসেন, বিড়বিড় করে বলেন, বেশ হয়েছে, খুব খুশি হয়েছি আমি। সাতচন্নি কোথাকার। পরের দিন আরহাম প্রায় বেলা 2টো পর্যন্ত প্রচারণায় ব্যস্ত ছিল। শুরুতে এই ছুটোছুটি তার অসহ্য লাগতো, এখনও লাগে, তবে এখন এসব সয়ে গেছে। সে মহানগর অফিসে ফিরে তার রুমের চেয়ারে বসে হাঁসফাঁস করতে করতে বলল, এসি অন কর তোফাইল, মরে যাচ্ছি গরমে। তোফাইল এসি অন করে। ওয়াজিদ ক্লান্ত পায়ে রুমে এসেই কাউচের ওপর গা ছেড়ে দিল। পাশে থাকা গ্লাস থেকে ঢকঢক করে পানি খেলো। আরহাম মালবড়ো এর প্যাকেট থেকে সিগারেট বের করতে করতে ওয়াজিদকে দেখে জিজ্ঞাসু হয়ে বলল, খাবি? ওয়াজিদ হাত নাড়ল, কপালের ঘাম মুছতে মুছতে বলল, না তুই খা, আমি পরে খাবো। আরহাম কেবলই সিগারেটে লাইটার দিয়ে আগুন ধরিয়েছিল, তখনই কোত্থেকে তামজিদ ছুটে এসে বলল, ভাই, রাস্তার লেডি ডনকে দেখলাম, মনে হলো আপনার অফিসেই আসছে। আরহাম কপাল কুচকায়, বলে, লেডি ডনকে? তামজিদ কিছু বলার আগে তোফাইল জানালা দিয়ে বাইরে দেখে আটকে উঠল। কেলো হয়েছে বস, দাবাং নবনীতা তো একদম অফিসের সামনে এসে গেছে, একেবারে গ্যাংস্টারের মতো হেঁটে হেঁটে আসছে। তার কথা শুনে ওয়াজিদের সব ক্লান্তি ফেলে ছুটে গেল থাই গ্লাস টেনে বন্ধ করে রাখা জানালার দিকে। নিচে দেখতে আশ্চর্য হয়ে বলল, সত্যিই তো, নবনীতাই তো এটা। আরহাম সঙ্গে সঙ্গে তার হাতের সিগারেটটা ফ্লোরে ফেলে পা দিয়ে পিষে ফেলল। তারপর সেটাকে একটা লাথি দিয়ে দূরে সরিয়ে বলল, দূরে যা বালসাল। তারপর সিগারেটের প্যাকেটটা ড্রয়ারে রেখে ড্রয়ার থেকে একটা সেন্টা ফ্রেশ বের করলো। সে টের পেল সে আচমকা দরদর করে ঘামছে। অদ্ভুত বিষয়, সে ঘামছে কেন? মিনিট খানেক বাদে তার দরজায় টোকা পড়ল। আওয়াজের ধরন দেখে আরহাম বুঝলো এটা নবনীতা। সে বাদে এমন ধামধাম করে দরজা ধাক্কানোর সাহস আর কার আছে? আরহাম গলা খাড়া করে বলল, কামিন, দরজা খোলাই আছে। নবনীতা শব্দ করে দরজা খুলে কোনো দিক না দেখে সোজা গিয়ে এগিয়ে যায় আরহামের টেবিলের দিকে। সে প্রথম দিনের মতো টেবিলের ধার ঘেঁষে দাঁড়ায়, গলা উঁচিয়ে জানতে চায়, এসব কি? আবার কি নতুন নাটক শুরু করেছেন আপনি? আমি আবার কি করলাম? আমি তো জনসেবায় ব্যস্ত, নাটক করার সময় কোথায়? চমকে উঠে প্রশ্ন করে আরহাম। নবনীতা চল শক্ত করে বলে, আপনি কেন ইফাজকে বাড়ি থেকে তুলে নিয়েছেন? এটার কারণ কি? আরহাম ভাবলেশহীনভাবে বলল, তোমার সে কি? সে রাস্তাঘাটে তোমায় উত্ত্যক্ত করেছে, এটা তো একটা শাস্তিযোগ্য অপরাধ, তাই না? সে আমায় উত্ত্যক্ত করলে আপনার কি? আমি আপনার কাছে সাহায্য চেয়েছি? চাওনি? তুমি তো সেদিন বললে ছেলেরা যেন মেয়েদের রাস্তাঘাটে বিরক্ত না করে, আমি যেন সে ব্যবস্থা করি। এখন তুমি আবার কথা ঘোরাচ্ছ। আরহাম বেশ অবাক হয়ে জানতে চায়। নবনীতা চোখ মুখ শক্ত করে বলল, আমি আপনার দলের লোকদের সিটি কলেজের সামনে উত্ত্যক্ত করতে মানা করেছিলাম, আপনি সেটা করেছেন। উল্টো আমাকে কে কি করলো সেটা নিয়ে পড়ে আছেন আপনি। আরহাম গালের নিচে হাত রেখে অবাক হওয়ার ভান করে বলল, তো তুমি মেয়ে না? তোমাকে রক্ষা করা আমার একটা নৈতিক দায়িত্ব না? আমি মেয়ে, কিন্তু আমি নিজেই নিজেকে প্রোটেক্ট করতে পারি। কটমট করে জবাব দেয় নবনীতা। আরহাম হাসলো, তিরস্কার করে বলল, বাপরে, রোমান রেঞ্জ নাকি তুমি, নাকি আন্ডারটেকার? যাও তো, আমার সাথে পায়ে পায়ে ঝগড়া করো না সবকিছুতে। নবনীতা দাঁত কিরমির করে বলে, আমি আপনার সাথে লাগতে চাই না, কিন্তু আপনি কাজই করেন এমন। সে থামে, মুহূর্তেই আবার শুরু করে বলে, আরেকটা কথা, আপনি নাকি ইফাজকে বলেছেন আমি বাদে সব মেয়েদের দিকে তাকাতে, এটা কি সত্যি? আরহাম ভাবুক হয়ে বলল, তাই নাকি? সে তোমাকে এমনটা বলেছে?
সে বলেছে না কে বলেছে আপনার জেনে কাজ নেই। আপনি বলেছেন কিনা সেটা বলেন। আরহাম মাথা নাড়ে, মুখ দিয়ে শব্দ করে বলে, না, আমি এমন কিছু বলিনি। সে মিথ্যা বলেছে তোমাকে। কথা শেষ করে সে নবনীতাকে দেখে একটা ঢোক গিলে বলে, এভাবে দেখার কিছু নাই। আমি ইফাজকে এমন কিছুই বলি নাই। আমি কেবল জনস্বার্থে নারীদের সম্মান রক্ষার্থে তাকে সচেতন করেছি। তোমার উচিত খুশি হয়ে আমার প্রশংসা করা, সেই তুমি আবার আমাকেই দোষ দিচ্ছ। নবনীতা গোমরা মুখ করে কয়েক সেকেন্ডের জন্য তাকে দেখে। দেখা শেষ হতেই চোখ সরু করে বলে, সত্যি করে বলুন তো, আপনি মনে মনে আবার কি ছক করছেন? আরহাম তার কথা শুনতেই হো হো করে হেসে ফেলল। তার হাসি দেখে নবনীতার শরীর ছ্যান ছ্যান করে ওঠে। সে কি কোনো উপহাস করছে? এমন করে হাসছে কেন ওই লোক? আরহাম এক হাত পেটে চেপে হাসি থামাতে থামাতে বলল, মাই গড, তুমি এখানেও ছকফক নিয়ে পড়ে আছো। তোমার কাজে আমাকে সন্দেহ করা। যাও তো, তুমি সামনে থাকলে উল্টাপাল্টা বকে যাও তুমি। নবনীতা কিছুক্ষণ চুপ থাকে, পরক্ষণেই থমথমে মুখে বলে, ইফাজ আমার আত্মীয় হয়, আপনি পরবর্তীতে এইসবে নাক গলাবেন না বলে দিলাম। আমারটা আমাকেই দেখে নিতে দিন। ইফাজ তোমার কি এমন আত্মীয় হয় একটু শুনি? তোমার মামির ভাইয়ের ছেলে, অনেক দূরের আত্মীয়। কিছুটা তাচ্ছিল্য করে বলল আরহাম। নবনীতা জোর গলায় জবাব দেয়, আমি যেহেতু আমার মামা মামির সাথে থাকি, তাই এটাও আমাকে মানিয়ে নিয়ে চলতে হয়। কাছে দূরে বিষয় না। আপনি এখন থেকে দূরে থাকবেন এসব থেকে। সে থামে, হঠাৎই চোখ সরু করে বলে, শুধু ইফাজ না, আপনি আমার চিত্র থেকেও দূরে থাকবেন, বুঝেছেন? আরহাম চোখ তুলে তাকে দেখল। দেখতেই শব্দ করে হেসে ফেলল। মুখে সে হাসি ধরে রেখেই বলল, আরে জেলাস? কোন দুঃখে জেলাস হব? এই যে চিত্র আমাকে এত ভালোবাসে, সেই জন্য তুমি তো আবার চিত্রর ভালোবাসাকে তোমার ব্যক্তিগত সম্পদ মনে করো। নবনীতা থতমত খেয়ে চুপ হয়ে গেল। আর চোখে একবার আরহামকে দেখে চাপা স্বরে বলল, সে যাই হোক, আপনি নিজেকে নিয়ে ভাবুন, নির্বাচন নিয়ে ভাবুন, নিজের চালাপেলাদের কন্ট্রোল করুন। আমার সিকিউরিটি আমি নিজেই এনশিওর করতে পারবো। কথা শেষে সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। যেরকম হনহনিয়ে এসেছিল ঠিক সেরকম করেই বেরিয়ে গেল। সে যেতেই ওয়াজিদ অবাক হয়ে বলল, ইফাজ তাহলে নবনীতার পরিচিত? আরহাম দায়সারাভাবে কাজ দেয়। সে নবনীতার হাত ধরেছিল রাস্তায়? অন্যদিক থেকে আগের জবাব মতোই আসে। ওয়াজিদ চোখ মেলে সামনে দেখে। বুকের বাঁ পাশটায় চিনচিন ব্যথা করছে তার। কেন আসছে? আরহামের দিকে সে নির্নিমেষ কয়েক পল তাকিয়ে থাকে। সে কিছু একটা অনুধাবন করতে পারছে। যা সে অনুধাবন করেছে সেটা তার জন্য সুখকর না। তার সামনে বসে থাকা যুবকটিকে সে চেনে, খুব ভালো মতো জানে। সে যখন কোনো কিছু নিয়ে উঠে পড়ে লাগে তখন সেটা হলো সে হাসিল করেই ছাড়ে। সে ছোট থেকেই লাগামহীন, বেপরোয়া এবং নিজের খেয়াল খুশির মালিক। ওয়াজিদ কাউচ ছেড়ে উঠে ঠিক তার মুখোমুখি চেয়ারে বসল। নিচু আওয়াজে ডাকল, আরহাম। আরহাম তাকে দেখে ভ্রু কুচকায়, জিজ্ঞাসু হয়ে বলে, কিরে, কিছু বলবি? ওয়াজিদ একটা শ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করে বলে, বলবো। কি? তুই কি নবনীতাকে পছন্দ করিস আরহাম? কোনো ভনিতা না করে ওয়াজিদের সোজাসাপটা প্রশ্ন। আরহাম তার কথা শুনতেই একগাল হাসে, কপালে আঙুল ঠেকিয়ে গাঢ় স্বরে বলে, Nothing like that, just infatuation. ওয়াজিদ অধৈর্য হয়ে বলে, নো ম্যান, দ্যাট কান বি ইনফ্যাচুয়েশন। কেবল ইনফ্যাচুয়েশন থেকে কেউ এতটা বাড়াবাড়ি করে না। তুই কতটা বাড়াবাড়ি শুরু করেছিস তুই জানিস? আরহাম মুচকি হাসে, ওয়াজিদের চোখে চোখ রেখে শুধায়, তাহলে তুই বল এটা কি, শুনি আমি। ওয়াজিদ কয়েক সেকেন্ড শান্ত হয়ে বসে থাকে। একটু ধাতস্থ হতেই বরফ শীতল কণ্ঠে জবাব দেয়, এটা অনুভূতি। ইউ ফিল ফর হার। তোর চোখ বলছে তুই তাকে পছন্দ করিস। তুই কি কিছুই বুঝিস না? আরহাম আলগোছে হেসে বলে, না, আমি বুঝি না। তুই আর আদি আসিস না সবকিছু বোঝার জন্য। আমি অত বুঝতে চাই না। অনুভূতি আর ইনফ্যাচুয়েশন, হোয়াট এভার ইট ইজ, আমি নবনীতার আশেপাশে ওই ইফাজকে সহ্য করতে পারি না। এখন তুই প্লিজ জ্ঞান ঝাড়িস না যে আমি প্রেমে পড়েছি, হ্যান ত্যান, এমন কিছু না ভাই। প্রেমের কোনো ফাংশন নেই আমার। এসব অনুভূতি, ইনফ্যাচুয়েশন সময়ের সাথে কেটে যাবে। সে থামে, হঠাৎ কিছু একটা ভেবে তিরিক্ষি স্বরে বলে, শালা, ওই সময়টাই তো পাচ্ছি না। রোজ রোজ কোনো না কোনোভাবে দেখাই হয়ে যাচ্ছে। মাইন্ড ডাইভার্ট করার সময়টুকুও পাচ্ছি না ভাল। ওয়াজিদ তার কথা শুনে নিঃশব্দে উঠে দাঁড়ায়। আরহাম চোখ পাকিয়ে বলে, কিরে, কোথায় যাচ্ছিস তুই? ওয়াজিদ চুপচাপ সামনে পা বাড়ায়, নিরাসক্ত কণ্ঠে বিড়বিড় করে, শরীর খারাপ লাগছে আমার, বাড়ি গিয়ে একটু রেস্ট করব আমি। তুই থাক, আমি একটু আসি।
সিটি কলেজের সামনে রোজই আড্ডাবাজ বেকার ছেলেপুলেগুলো ভিড় জমায়, আজও তার ব্যতিক্রম হয়নি। শুভ্রা কলেজ শেষে বাইরে আসতেই এদের দেখা পেল। এদের মাঝে একজনের নাম বিনয়। নাম নাকি মানুষের ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলে, এই কথা শুভ্রা সেদিন থেকে অবিশ্বাস করা শুরু করেছে যেদিন থেকে সে বিনয়কে দেখেছে। এর মতো বদমাইশ আর উশৃঙ্খল তার জীবনে সে দুটো দেখেনি। এর নাম নাকি বিনয়। বিনয়ের বটাও নেই তার মাঝে। শুভ্রানী খুব বেশি মেধাবী না, কিন্তু সে খুব পরিশ্রমী। নিজেদের অসহায়ত্ব তাকে পরিশ্রমী করে তুলেছে। বাবা মায়ের মৃত্যুর পর সে যখন দেখত আপাই নামের মানুষটি সবেমাত্র কলেজ জীবন শেষ করে এক হাতে বই আর অন্য হাতে চিত্রাকে আগলে নিচ্ছে, তখন থেকে শুভ্রা প্রতিজ্ঞা করেছে সে খুব পড়াশোনা করবে, সে আপাইয়ের দুঃখ দূর করবে। শুভ্রার বই খাতা কিনতে আপাই কখনো কার্পণ্য করে না। শুভ্রা বেঁচে থাকতে কোনোদিনও তার ঋণ শোধ করতে পারবে না, কিন্তু সে এর কিছুটা ফিরিয়ে দিতে চায়। আপাই আর কত ধুকে ধুকে মরবে। এখন তো শুভ্রা বড় হচ্ছে, সে নিজেই এখন আপার ঢাল হবে। শুভ্রা খুব মন দিয়ে পড়ে। ছিমছাম গড়নের যে অসম্ভব ভালো মেয়ে মানুষটি নিঃস্বার্থভাবে তাকে আর চিত্রাকে আগলে রেখেছে, ওই মেয়েটিকে শুভ্রা গর্ববোধ করাতে চায়। সে খুব বেশি পড়তে চায়। পড়াশোনার পাশাপাশি সে বিতর্ক ক্লাবেও নাম লিখিয়েছিল। সেই থেকেই কলেজে তার টুকটাক পরিচিতি। তখন থেকেই সে টিটু, মিরন আর বিনয়ের চোখে পড়েছে। টিটু আর মিরন যদিও আপাইয়ের পিটুনি খেয়ে তার দিকে নজর দেওয়া বন্ধ করেছে, কিন্তু বিনয় সেই আগের মতোই আছে। সে তাকে দেখলেই অশালীন অঙ্গভঙ্গি করে, শীষ বাজায়, অসভ্য আচরণ করে। আজকেও সে বেরিয়ে আসতে বিনয় তাকে দেখে শীষ বাজালো। সে আটোসাটো হয়ে আরেকটু সামনে যেতেই বিনয় তার মুখোমুখি এসে তার পথ রোধ করে দাঁড়ায়। শুভ্রা দ্রুত তাকে পাশ কাটিয়ে যেতে চাইলে সে দুই হাত প্রসারিত করে তার যাওয়ার পথ বন্ধ করে, জিভ দিয়ে দুই ঠোঁট ভিজিয়ে কুৎসিত ইশারা করে বলে, আহা ময়না, যাচ্ছ কোথায়? একটু কথা তো বলো। শুভ্রা একটা শুকনো ঢোক গিলে কাপা কণ্ঠে বলল, প্লিজ রাস্তা ছাড়ুন। বিনয় লোলুপ দৃষ্টিতে একবার ওপর নিচ দেখে। সেই দৃষ্টি দেখলে শুভ্রার বুক ফেটে কান্না আসে। সে তড়িঘড়ি করে অন্যদিক দিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়। সে অন্য পথে যেতেই বিনয় দ্রুত পায়ে তার পিছু নেয়। শুভ্রা শ্বাস বন্ধ করে ছুটে যায় এক প্রকার। বিনয় নিজেও তার পেছনে ছুটে আসে। তাকে থামানোর উদ্দেশ্য যেই না তার হাত ধরার জন্য নিজের হাতটা এগিয়ে নিল, ঠিক তখনই কোথা থেকে ছুটে আসে একটা শক্ত হাত বিনয়ের কুৎসিত হাতটাকে খপ করে ধরে ফেলল। বিনয় থামলো, শুভ্রা নিজেও থামলো। পেছনে ঘুরে বড় বড় চোখ করে তাকে বিনয়ের নোংরা স্পর্শ থেকে বাঁচানো লোকটিকে দেখল। বিনয় নিজেও চোখ তুলে সামনে তাকায়। সামনে দাঁড়ানো ছেলেটিকে দেখা মাত্রই সে তবদা খেয়ে বলল, আরিশ ভাই, আপনি? আরিশ শান্ত চোখে একবার তাকে আর একবার শুভ্রাকে দেখে, গম্ভীর গলায় জানতে চায়, এদিকে কি করছিস? শুভ্রার পিছু নিয়েছিস কেন? বিনয় ভরকে গেল। মেয়েটি কি আরিশ ভাইয়ের পরিচিত? সে তো তাদের পরিচিত মেয়ে বলতে সারা আর তাসনুবাকেই চেনে। সে আমতা আমতা করে বলে, না মানে ভাই, আসলে হয়েছে কি? আরিশ তাকে কথার মাঝেই থামিয়ে দিল। এক হাত তুলে কিছুটা শাসিয়ে বলল, আর কখনো এমন শুভ্রার পিছু নিবি না, বুঝেছিস? বিনয় দ্রুত মাথা নাড়ে। আরিশ কাঠো কাঠো স্বরে বলে, এখন যায় দিক থেকে। বিনয় যাওয়ার আগে আরো একবার তাকে সালাম দিল। যেতে যেতেই বলল, আরহাম ভাইকে আমার সালাম দিবেন ভাই। সে চলে যেতে আরিশ সোজাসুজি শুভ্রার দিকে দেখল। ঠিক আছে শুভ্রা। শুভ্রা উপর নিচ মাথা নাড়ে, কৃতজ্ঞ ভরা কণ্ঠে বিড়বিড় করে, ঠিক আছে। আমি কোথায় যাচ্ছ? বাসায়? জি। আমি ড্রপ করে দেই? খুবই নম্র হয়ে প্রশ্ন করে আরিশ। তার কথা শুনতেই শুভ্রা কিছুটা অপ্রস্তুত বোধ করল। তার এলোমেলো দৃষ্টি দেখতেই আরিশ অমায়িক হেসে বলল, আনইজি ফিল করার কিছুই নেই। আমরা তো এখন অল্প স্বল্প চিনি নিজেদের, তাই না? শুভ্রা কেবল আস্তে করে মাথা নাড়ে। আরিশ পুনরায় জিজ্ঞেস করে, ড্রপ করে দেব শুভ্রা? কলেজ ইউনিফর্মের পেটের দিকটা খামচে ধরে শুভ্রা মিনমিন করে জবাব দেয়, জি ঠিক আছে। গাড়িতে বসে আরিশ সবার প্রথমে এসি অন করলো। তারপর গাড়িতে থাকা পানির বোতলটা শুভ্রার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও পানি খাও, একটু ঠান্ডা হও। শুভ্রা বাধ্য মেয়ের মতো বোতল হাতে নেয়। আরিশ সিট বেল্ট লাগাতে লাগাতে বলে, ওই বখাটাগুলো কি রোজই এমন করে? কয়েক ঢোক পানি খেয়ে শুভ্রা মলিন মুখে জবাব দেয়, জি দেখতে পেলেই এমন করে। আরিশ স্মিত হেসে বলল, আর করবে না, নিশ্চিন্ত থাকতে পারো। শুভ্রা মিষ্টি করে হাসলো। একটু পরে কিছু একটা মনে পড়তেই বলল, আপনি যেন কোন ইউনিভার্সিটিতে পড়েন? ব্রেক। স্টিয়ারিং এ হাত রেখে জবাব দেয় আরিশ, আপনাদের ক্যাম্পাস বাড্ডাতে না? কেন বলো তো? শুভ্রা বোকা বোকা হেসে বলল, না মানে আপনি হঠাৎ এই রাস্তায় এলেন তো তাই। আরিশ গাড়ি স্টার্ট দিতে দিতে গাঢ় স্বরে বলল,
এদিকে এসেছি কাজে, ভাইয়া পাঠিয়েছিল। তোমাদের কলেজের অফিসে একটা কাজ ছিল, তাই। শুভ্রা ছোট করে জবাব দিল। ও বুঝেছি। প্রতি উত্তরে আরিশ কেবল একগাল হাসলো। কুচকুচে কালো টয়োটার গাড়িটা নির্দিষ্ট গন্তব্য নিয়ে চলতে শুরু করে। সেই সাথে চলতে শুরু হয় দুজন মানবীর পথ চলা। তারা কি জানে তাদের পরবর্তী গন্তব্য কোথায় গিয়ে থামবে? শান্তিনগর বাজারের বিপরীত দিকে রাস্তায় কর্ণফুলী শপিং মলের সামনে প্রায় রোজই অস্থায়ীভাবে কম বয়সী ছেলেরা তাদের জিনিসপত্র সাজিয়ে বেচা কেনার উদ্দেশ্যে বসে। নবনীতা সেদিকে আসতেই হঠাৎ একটা ছেলেকে দেখে তার কদম শ্লথ হয়। সে এগিয়ে যায় তার দিকে। শ্যামবর্ণের রোগা পাতলা ছেলেটিকে দেখতে খুবই অল্প বয়সের মনে হচ্ছে। তার পরনে সাদা গেঞ্জিটা ধুলো ময়লা জমে আর সাদা নেই, সেটা রীতিমতো ছাই রঙা হয়ে গেছে। তার মুখটা কত মলিন। দায়িত্বের ভারে ঝুঁকে যাওয়া কাঁধটা নবনীতার কোমল হৃদয় আঘাত করে। সে এগিয়ে এসে বলে, নাম কি তোমার বাচ্চা? ছেলেটি অবাক হয়ে তাকে দেখে গোল গোল চোখ করে বলে, শাহাদাত। নবনীতা মিষ্টি করে হেসে বলে, বাহ, খুব সুন্দর নাম তো। তোমার বয়স কত শাহাদাত? শাহাদাত নামের ছেলেটি দায়সারাভাবে উত্তর দেয়, 11। নবনীতার বুকটা ধক করে ওঠে। সে এক হাত শাহাদাতের থুতনিতে রেখে মলিন মুখে জানতে চায়, বাড়িতে আর কেউ নেই সোনা? তুমি এত ছোট বয়সে এসব কেন করছো? তোমার বাড়িতে কেউ নেই? শাহাদাত দুই দিকে মাথা নাড়ে, স্বাভাবিক গলায় বলে, না আপা, আমার বাপ অনেক আগেই মারাই গেছে। মা আমারে আর আমার বোন রে থুইয়া আর একখানে চলে গেছে গা। তোমার বোনও আছে? অবাক হয়ে প্রশ্ন করে নবনীতা। শাহাদাত উত্তর দেয়, আছে, 3 বছর বয়স। নবনীতা আতকে উঠে বলে, তাকে কোথায় রেখে এসেছো তুমি? শাহাদাত তার তর্জনী আঙ্গুলে মার্কেটের প্রবেশের পথের একটু ডান দিকে একজন মাঝ বয়সী মহিলার কোলে থাকা একটা ফুটফুটে মেয়ে বাচ্চাকে দেখিয়ে বলে, ওই যে বাচ্চাটা, এটাই আমার বোন, নাম বিভা। আর এই মহিলাটা কে? ফরিদা খালা, আমগোর লগেই থাকে বস্তিতে। নবনীতা ম্লান মুখে জবাব দেয়, ও আচ্ছা। তারপর সেই শাহাদাতের হাতে থাকা বইগুলো দেখে, ছোট বাচ্চাদের পড়ার বই। গত মাসে সে চিত্রার জন্য এমন কয়েকটা বই কিনেছিল। সে ঠিক করেছে সে আজও কয়েকটা বই কিনবে। সে 2টা বই হাতে নিয়ে বলল, কত রাখবে এই দুটো? 100 টাকা। নবনীতা তার পার্স থেকে 200 টাকা বের করে। শাহাদাতের হাতে টাকাটা গুজে দিয়ে বলে, এই নাও 200 টাকা। 100 টাকা বইয়ের, আর বাকি 100 টাকা তোমার আর বিভার জন্য আমার ভালোবাসা। আপুর হাত খালি ভাই, নয়তো একটু বেশিই দিতাম। তুমি এই টাকাটা বিভাকে কিছু কিনে খাওয়াবে কেমন? সাথে নিজেও খাবে, বুঝলে? এই সামান্য ভালোবাসার স্নেহের বাণীতে শাহাদাত নামের অনাথ ছেলেটির 2 চোখ কৃতজ্ঞতায় ভরে ওঠে। এতক্ষণ নির্লিপ্ত আর নির্বিকার থাকা ছেলেটা আচমকায় ভীষণ আবেগী হয়ে নবনীতার হাতটা তার মাথায় রাখলো। অনুভূতি জড়ানো গলায় বলল, আফা, আপনি একটু আমার জন্য দোয়া করে দেন। আপনি আসমানের হুর, আপনার দোয়া আল্লাহ কবুল করব। নবনীতা তার কথা শুনেই শব্দ করে হেসে ফেলল। হাসতে হাসতে বলল, কেন? তোমার কেন আমাকে হুর মনে হচ্ছে? ফরিদা খালা কইছে হুররা হুদা ও মানুষের ভালোবাসে। আপনিও আমারে হুদাই এত ভালোবাসা দিতেছে। নবনীতা আরো কিছুক্ষণ খিলখিলিয়ে হাসলো। তারপর শাহাদাতের মাথায় হাত বুলিয়ে আদরে গলায় বলল, অনেক বড় হও শাহাদাত। তোমার সাফল্যে যেন মানুষ ভীষণ আশ্চর্য হয়। খুব নাম করো সোনা। তার কথা শেষ হওয়ার আগে দূর থেকে কোথাও গোলাগুলির শব্দে আশপাশ চঞ্চল হয়ে উঠল। ঘটনার আকস্মিকতায় নবনীতা নিজেও কেঁপে ওঠে। ঘটনা কি সেটা ঠাহর করতেই তার কয়েক মিনিট লেগে যায়। একটু সময় যেতে সে বুঝলো যে এটা গুলি চালানোর শব্দ। আরও এক দফা সমস্ত শরীর অবশ হয়ে আসে তার। সে চোখ মেলে দেখে লোকজন সব ছুটে শপিং মলের ভেতরে গিয়ে আশ্রয় নিচ্ছে। গোলাগুলির শব্দ ধীরে ধীরে তীব্র হচ্ছে। ব্যস্ত রাস্তাটা হঠাৎই কেমন স্তব্ধ হয়ে গেছে। চারদিকে লোকজনের চিৎকার শোনা যায় শুধু। নবনীতা একটু ধাতস্থ হয়ে শাহাদাতের এক হাত ধরে বলল, চলো শাহাদাত, আমরা ভেতরে গিয়ে একটু অপেক্ষা করি সবকিছু ঠিক হওয়ার। শাহাদাত তার হাতে থাকা বইগুলো বাদেও আরো অনেকগুলো বই ফুটপাতে বিছিয়ে রেখেছিল। সে সেগুলো দেখতে দেখতে তাড়াহুড়ো করে বলল, আপনি যান, আমি এডি গুছায় আসতেছি। কাছেই কোথাও এবার আবারও গুলি চালানোর শব্দ হয়। নবনীতা এক হাত নিজের মাথায় চেপে ধরে। সে যদি আর এক মুহূর্ত এদিকে থাকে তাহলে নির্ঘাত সে মাথা ঘুরে পড়ে যাবে। এই শব্দগুলোতে তার অস্বস্তি হয়। সে কোনো রকম মার্কেটের দিকে ছুটে যায়, নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। আশপাশ থেকে উড়ো খবর কানে আসে আজ নাকি রাকিবের সমাবেশ ছিল রাজারবাগের দিকে। সে সমাবেশকে ঘিরেই নাকি এই গুলাগুলির সূত্রপাত। কেউ কেউ বলছে শাহরিয়ার আরহাম প্রতিশোধ পরায়ণ হয়ে এই কাজ করেছে।
কেউ আবার বলছে এটা নতুন কোনো ষড়যন্ত্র। দূর থেকে পুলিশের গাড়ির সাইরেন বাজানোর শব্দ শোনা যাচ্ছে। সময়ের সাথে সাথে শব্দগুলো স্পষ্ট হতে থাকে। নবনীতা টের পায় দুর্বৃত্তরা খুব কাছাকাছি কোথাও চলে এসেছে। হঠাৎই তার চোখ যায় সরজুয়ের অন্যদিকে। মুখে কাপড় বাঁধা একটা যুবক সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার হাতে উন্নত মডেলের একটা পিস্তল, তার এক আঙুল ট্রিগারে রাখা। সে গুলি করছে এলোপাথারি, কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নেই, কেবল গুলি করেই যাচ্ছে। রাস্তায় থাকা একটা কুকুরের গায়ে সে গুলি লাগতে সেটা ছিটকে মাটিতে গিয়ে পড়ল। তার রক্তে সড়কের বেশ খানিকটা অংশ রঞ্জিত হলো। নবনীতা পরনের ওড়নাটা দিয়ে মুখ চাপে, তার বমি পাচ্ছে ভীষণ। শাহাদাত তখনও তার বেচার জন্য কেনা বইগুলো গোছাতে ব্যস্ত। নবনীতা তাকে দেখেই চিৎকার করে বলল, আর বই গোছাতে হবে না শাহাদাত, তুমি এদিকে আসো, এখনই আসো। শাহাদাত কেবলই তার কণ্ঠ শুনে পেছন ফিরছিল, তখনই এলোপাথারি ছুটতে থাকা গুলিগুলোর একটি তার পেটের কাছ দিয়ে ফুটো করে বেরিয়ে গেল। 11 বছরের ছোট্ট ছেলেটা তার স্বপ্নেও এমন কিছু কল্পনা করেনি। সে ফ্যাল ফ্যাল চোখে নিজের পেটের দিকে দেখে। মুহূর্তেই তার ছোট্ট শরীরটা মাটিতে ঢলে পড়ে। নবনীতা গগন কাঁপিয়ে চিৎকার দেয়, শাহাদাত! লোকজন কেউ কেউ ছুটে যায় শাহাদাতের দিকে, চেপে ধরে তার গুলিবিদ্ধ স্থান। আর নবনীতা, সে কি করলো? প্রচন্ড ঘৃণা আর বুক ভর্তি সাহস নিয়ে তরুণীটি ক্ষিপ্র গতিতে ছুটে যায় সড়কের অন্যদিকে। ইতিমধ্যে পুলিশ পৌঁছে গেছে সেখানে। দুর্বৃত্তরা যে যেখানে পালানো শুরু করেছে। ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার শেলের ধোঁয়া আর রাবার বুলেটের শব্দে চারদিক কেমন গমগমে হয়েছিল। এরই মাঝে তরুণীটি সব ভয় ভীতিকে বুড়ো আঙুল দেখিয়ে ছুটে যায় অবৈধ অস্ত্র হাতে দাঁড়ানো যুবকটির দিকে, যার ছোড়া গুলিতে শাহাদাতের ছোট্ট শরীরটা মাটিতে লুটিয়ে পড়েছে। সে গিয়েই এক থাবায় তার মুখের সামনে থেকে কাপড় সরায়। তার অকস্মাৎ আক্রমণের জন্য যুবকটি প্রস্তুত ছিল না। মুখের ওপর কেউ থাবা দিতে হকচকিয়ে ওঠে। নবনীতা এক নজর তার মুখটা দেখে গায়ের সর্বশক্তি দিয়ে তার গালে একটা চড় দিয়ে চেঁচিয়ে উঠে বলে, জানোয়ার কোথাকার, তোর মতো জানোয়ারের কাছে আরহাম কিচ্ছু না। ফাহাদ গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে কতক্ষণ তাকে দেখল। মেয়েটা তাকে মেরেছে? সে কি ধরা পড়ে গেছে? এটা কি করে সম্ভব? এই মেয়ের কি জানের ভয় নেই? পেছন থেকে পুলিশের একটা টিম ছুটে আসছিল তাদের দিকে। অবস্থা বেগতিক দেখে ফাহাদ এক ধাক্কায় নবনীতাকে মাটিতে ছুঁড়ে ফেলল। তারপরই তীব্র বেগে সামনের দিকে দৌড়ে পালায়। মাটিতে পড়েও নবনীতা হাল ছাড়ল না। সে অস্থির হয়ে এদিক সেদিক খুঁজে বড় সড়ো একটা ইটের টুকরো দেখতে পেল। সঙ্গে সঙ্গে সেটা হাতে তুলে সে ছুঁড়ে মারে ফাহাদের দিকে। অব্যর্থ নিশানা। ইটটা গিয়ে পড়ে ফাহাদের ঘাড় বরাবর। সঙ্গে সঙ্গে তাল হারিয়ে সে মাটিতে গিয়ে পড়ে। আর ওঠার সময়টুকু পায়নি ফাহাদ। ব্যথা সহ্য করে উঠে বসতে সে দেখল পুলিশের টিমটি তাকে ঘিরে ফেলেছে। এর মধ্যে একজন তার দিকে বন্দুক তাক করে বলল, নড়বে না একদম, ইউ আর আন্ডার অ্যারেস্ট। নবনীতা নিজেকে সামলে উঠে দাঁড়ায়। পুলিশদের পেছনে সব সাংবাদিকরা এসেছিল নিউজ কভার করতে। তাদের কেউ কেউ নবনীতাকে দেখে ক্যামেরা আর মাইক্রোফোন হাতে ছুটে যায় তার দিকে, জানতে চায়, এখানে কি হচ্ছিল? খুলে বলুন ম্যাম, আপনি ঠিক আছেন তো? নবনীতা টেনে টেনে কয়েকবার শ্বাস নেয়, শেষে জড়ানো গলায় বলে, আমি ভালো আছি, কিন্তু শাহাদাত ভালো নেই। নাচ না জানলে উঠান বাঁকা, যে বলে বলুক রে, তাল বেতালে হেলে দুলে কোমরটা দুলুক রে। সাউন্ড বক্সে এই অংশ বাজার পর আরহাম, আদি আর আরিশ সমস্যারে চেঁচিয়ে উঠল, লে চান্স লে, লে চান্স রে, লে চান্স চান্স চান্স, লে পাগলু ডান্স 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 ডান্স। তাদের চিল্লাপাল্লায় অতিষ্ঠ হয়ে তাসনু বা দুই হাত কানে চেপে ধরে। এরা সেই কখন থেকে বেরস গলায় চেঁচিয়ে চেঁচিয়ে গান গাইছে আর উড়াধুরা নাচ দিচ্ছে। কোনো স্টেপ নাই, কোনো ছন্দ নাই, কেবল ইচ্ছে মতো লাফালাফি। তাসনু বা বিরক্ত হয়ে বলল, থামবে তোমরা? তোমাদের চিৎকারে মাথা ধরে যাচ্ছে আমার। আরিশ লাফাতে লাফাতেই বলল, না থামবো না, আজকে নাচার দিন, থামবো কেন? আদি শ্বাস টানতে টানতে বলল, ভাইরে পা ব্যথা হচ্ছে আমার, তবুও শুধু নাচতে ইচ্ছা হচ্ছে। ফাহাদ কট, ফাহাদ কট, ইয়েস ইয়েস। শালা একদম জায়গা মতো ধরা খেয়েছে। আরহাম চিৎকার করতে করতে আর লাফালাফি করতে করতে রীতিমতো হাঁপিয়ে উঠেছে। তার গায়ে এখন শুধুমাত্র ফকফকে সাদা এক্সারসাইজ গেঞ্জি, পাঞ্জাবি সে কখনোই খুলে ফেলেছে খুশির ঠেলায়, আর কোনো ইয়াত্তা নেই। সে ক্লান্ত পায়ে হেঁটে সোফার কাছে গেল, ঠিক ওয়াজিদের পাশটায় গিয়ে বসলো। ওয়াজিদ তার দিকে ফিরে কিছুটা চোখ গরম করে বলল, বাচ্চা হয়ে যাস তুই মাঝে মাঝে, হাতের ঘা শুকায়নি এখনো, আর তুই এই হাত নিয়ে নাচাকুদা করছিস। আরহাম কতক্ষণ জিরিয়ে নেয়, তারপরে উৎফুল্ল হয়ে বলে, কি করবো ভাই, আমার তো মারাত্মক আনন্দ রে। আজ আরহামের রাজনৈতিক জীবনের সবচেয়ে অন্যরকম একটি দিন। বলা যায় যেদিন মনোনয়ন হাতে পেয়েছিল তারপর থেকে এই দিনটি আরও বেশি ভালো দিন।
সে জানতো রাকিব আর ফাহাদ মিলে কোনো না কোনো ফোন দিয়ে আসছে, কিন্তু সেটা কি সে ঠিকঠাক ঠাওর করতে পারছিল না। সে গুলি খাওয়ার পর থেকে তার ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছিল জনগণের মনে। এছাড়া রাকিবও তীব্র সমালোচনার মুখোমুখি হচ্ছিল। তাই তারা পরিকল্পনা করে নিজেরাই নিজেদের সম্মেলনে হামলা করেছে, যেন জনগণ ভাবে এই কাজ আরহাম করেছে প্রতিশোধ নেওয়ার জন্য। মোদ্দা কথা, আরহামকে টেনে নিচে নামানোর জন্য আর নিজে নতুন করে সিম্প্যাথি পাওয়ার জন্য রাকিব এই কাজ করেছে। নিজের লোক দিয়ে নিজের সমাবেশে ঝামেলা বাঁধিয়েছে, যেন সব দোষ আরহামের ঘাড়ে চাপিয়ে দিতে পারে। কিন্তু হলোটা কি? তার দলের ছেলেরাই পুলিশের কাছে ধরাকে স্বীকার করে নিল যে রাকিবই তাদের নির্দেশ দিয়েছিল নিজের সমাবেশে হামলা করে চারদিকে গন্ডগোল বাঁধানোর জন্য। আরহাম ফিচেল হাসে। লিভিং রুমের বড় টেলিভিশনের স্ক্রিনে প্রচার হওয়া সংবাদগুলো দেখে। আজকের পুরো ঘটনার খণ্ডচিত্রগুলো টেলিভিশনে প্রচার করা হচ্ছে। রাজারবাগ থেকে শুরু করে শান্তিনগর পুরো রাস্তার কিছু কিছু জায়গায় ভিডিও ফুটেজ কালেক্ট করা হয়েছে। দেখা যাচ্ছে রাকিবের দলের ছেলেরাই চোখ মুখ বেঁধে দুর্বৃত্ত সেজে এই কাজ করেছে। আরহাম হঠাৎই শান্ত হয়, স্থির দৃষ্টিতে টেলিভিশনের দিকে চোখ নেয়, অপেক্ষা করে কর্ণফুলী শপিং মলের সামনে ফুটেজটি সামনে আসার। সেই ফুটেজ সামনে আসতে সে প্রশস্ত হাসে। এ নিয়ে কয়বার সে এটা দেখেছে সে নিজেও জানে না। চারদিকে গুলি আর সাউন্ড গ্রেনেডের শব্দ, এদিকে সেদিকে পুলিশ, মুখ পেঁচিয়ে রাখা দুর্বৃত্তরা এলিপাথারি গুলি ছুড়ছে। এরই মাঝে কোথা থেকে উল্কা বেগে একটি মেয়ে ছুটে এলো তার দিকে। এসেই এক থাবায় তার মুখের সামনে থাকা কাপড়টি সরিয়ে নেয়, সজোরে একটা চর বসায় তার গালে। এই দৃশ্য আরহামের বুকের মাঝে এক পশলা বৃষ্টি নামায়। ইস কি শান্তি! ফাহাদকে এমন একটা দাবাং চটকানা খাওয়ানোর কত শখ ছিল তার, কিন্তু তার মনে রাখা উচিত ছিল দাবাং নবনীতা ছাড়া এই শখ পূরণ হওয়া সম্ভব না। ফাহাদ আপাতত হাজতে আছে, হয়তো ছাড়া পাবে, নয়তো 2-1 দিন থাকতে হবে। সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে ফাহাদ নিজে প্রতিহিংসার বশবর্তী হয়ে নিজের দলের ক্ষতি করেছে। আরহামকে ডিফেন্ড করার জন্য সে অন্য দলের সাথে হাত মিলিয়ে এই খবর জানাজানি হতেই কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চিরকালে বহিষ্কার করা হয়েছে। উফ, এত আনন্দ আরহাম একদিনে কি করে সইবে? সে উঠে দাঁড়িয়ে টেলিভিশনের সামনে যায়। বারবার শুধু এই মেয়েটিকে দেখতে ইচ্ছে হচ্ছে তার। এত সাহস এই মেয়ের! তোফাইল ঠিকই নাম দিয়েছে তার। আরহাম একপাশে হাসতে হাসতেই বলে, পুরাই একটা লেডি ডন। আদি ক্লান্ত শ্বাস ছেড়ে বলল, আমি শিওর নবনীতা কোনো ছন্দবেশে বাঘ, সে মানুষ হতেই পারে না। তাসনুবা নাক ছিটকে বলল, ছদ্মবেশী সাপ হয় শুনেছি, বাঘও হয় নাকি? হয়। নবনীতায় সেটা বাপরে পুরোটাই কলিজা, কোনো হাড্ডি মাংস নাই এই মেয়ের, একেবারে গ্যাংস্টার। আরিশ চঞ্চল হয়ে বলল, সেই নবনীতা আপু আমার দেখা সবচেয়ে স্ট্রং গার্ড। কি সাহস তার, চোখে মুখে কি তেজ! আপুর একটা বায়োপিক বানানো যাবে। আরহাম তার কথা শুনে একগাল হাসে। আদি ঠিকই বলেছে, সে সত্যিই বাঘ। একে আরহাম কেমন করে নিজের মনের কথা বলবে? তার পরিণতিও কি ফাহাদের মতোই হবে? আর মনেই সে এক হাত তার গালে হাত ছোঁয়। কিছু একটা কল্পনা করতেই নড়ে চড়ে ওঠে। না ভাই, লেডি ডন দূর থেকেই সুন্দর, কাছে গেলে বিপদ। আরহাম আবারও কিছু মনে করে হাসলো, বিড়বিড় করে বলল, আই অ্যাম সো প্রাউড অফ ইউ পরি। তোমার তুলনা শুধু তুমি। তোমায় কি করে বোঝাই তোমায় আমি কতখানি পছন্দ করি? তুমি তো সে কথা শুনলেই তেড়ে আসবে আমাকে মারার জন্য। তোমার কোনো ভরসা নাই। কয়েক মিনিট পরেই আরহামের মোবাইল ফোনটি শব্দ করে বেজে ওঠে। আরহাম ফোন রিসিভ করতে অন্য পাশ থেকে তোফাইল চিন্তিত গলায় বলল, ভাই, আজকে রাকিবের দলের লোকদের গুলিতে যে কজন আহত হয়েছে তার মধ্যে একটা 11 বছরের বাচ্চাও আছে। শাহাদাত নাম। তার অবস্থা সবচেয়ে খারাপ, পেটে গুলি খেয়েছে বেচারা। আরহাম আতকে উঠে বলল, বলিস কি? ওই শালা বাচ্চাকেও ছাড়ে নাই? যাকে অবস্থা কি এখন বেশি খারাপ? জি ভাই, একটু খারাপই। আমি এতক্ষণ সেখানেই ছিলাম। ওই নবনীতার নূরও এখানে আছে ভাই। আরহাম বিস্মিত হয়, চমকে উঠে বলে, নবনীতা হাসপাতালে আছে? জি ভাই। আরহাম গাঢ় স্বরে জবাব দেয়, আচ্ছা তুই থাক, আমি আর ওয়াজিদ এখনই আসছি। স্ট্রেচারে কটকটে শব্দে নবনীতার মাথা ধরে যাচ্ছিল, তবুও সে চুপচাপ হাসপাতালের করিডোরে ফলানো বেঞ্চিতে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। বাড়ির বাটন ফোনে ফোন দিয়ে সে জানিয়েছে তার ফিরতে দেরি হবে। সে নিজের মুখটা 2 হাতে ঢেকে একটা ক্লান্তির নিঃশ্বাস ছাড়ে। তার চোখ একটু পরপর আর্দ্র হয়ে যাচ্ছে, কিন্তু সে মানুষের সামনে কাঁদতে পারে না। সে কান্নাটুকু গিলে নেয়। তারপর পাশ ফিরে তার পাশের চেয়ারে বসে থাকা 3 বছর বয়সী ফুটফুটে কন্যা শিশুটিকে দেখে। তার নাম বিভা। যার পৃথিবীতে ভাই বাদে কেউ নেই, সেই ভাইটিও হাসপাতালে। হয়তো বাঁচবে, নয়তো চিরতরে পৃথিবী থেকে হারিয়ে যাবে। তারপর কি হবে? বিভার কি হবে? সে হাত বাড়িয়ে তাকে নিজের কোলে নেয়। তার চুলগুলো ঠিক করতে করতে বলে, কিছু খাবে সোনা? খিদে পেয়েছে?
বিভা কিছু বলল না, কেবল বড় বড় চোখ করে তাকে দেখলো। নবনীতা তার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, কোনো ভয় নেই পাখি, তোমার শাহাদাত ভাইয়ার কিচ্ছু হবে না। সে বলেছিল আমার দোয়া কবুল হবে, আমি দোয়া করেছি সে খুব বড় হবে, সেই দোয়া পূরণ করা অবধি তার কিচ্ছু হবে না বিভু। সে শক্ত করে বিভাকে নিজের সাথে চেপে ধরে। বিভা আজ থেকে তার ছোট্ট বাচ্চা। সে বিভাকে এই নোংরা পৃথিবীতে একা ছাড়বে না। এখন থেকে বিবাহ তাদের সাথে থাকবে। কোথায় রাখবে, কি খাওয়াবে সে জানে না, কিন্তু নবনীতার ভেতরের মাতৃসত্তাটি বিভাকে এভাবে ফেলে দিতে পারবে না। আরো আধ ঘন্টা অতিক্রম হওয়ার পর হাসপাতালে স্টাফদের মাঝে একটু হম্বিতম্বি দেখা গেল। নবনীতা কয়েকজনের কথা শুনে বুঝলো শাহরিয়ার আরহাম এসেছেন হাসপাতালে গুলিবিদ্ধ রোগীদের দেখতে। সবাইকে দেখার পর সবশেষে সে এলো শাহাদাতের ওয়ার্ডে। শাহাদাতের তখন হুঁশ নেই। তার পাকস্থলী তেমন ক্ষতি হয়নি, তবে কিডনিতে আঘাত লেগেছে, সেখানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। আরহাম তার ওয়ার্ডের সামনে আসতেই তেজরা নজরে একবার নবনীতাকে দেখলো, তারপরে আবার চোখ সরিয়ে ডিউটিরত নার্সকে বলল এই ওয়ার্ডের ডাক্তারকে ডেকে পাঠাতে। সরকারি হাসপাতাল, ওয়ার্ডে শাহাদাত বাদেও আরো অনেকে ছিল। ডক্টর হাফিজ ঘর্মাক্ত শরীরে কেবিন থেকে বেরিয়ে এলেন। আরহামকে দেখতেই করমর্দন করলেন। আরহাম জানতে চাইল শাহাদাতের অবস্থা কেমন। জনাব হাফিজ কিছুটা মলিন মুখে বললেন, খুব একটা ভালো না, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। মা বাবা আসেনি এখনো? মা বাবা নেই তার। ডাক্তার হাফিজ চোখ দিয়ে নবনীতার দিকে ইশারা করে বললেন, এই মেয়েটাই তাকে নিয়ে এসেছে। আরহাম কোনো উত্তর না দিয়ে কেবল মাথা নেড়ে এগিয়ে যায় তার দিকে, কোমল গলায় বলে, এটা কি নবনী? নবনীতা উদাস মুখে জবাব দেয়, বিভা, শাহাদাতের বোন। আরহাম ছোট করে কেবল বলল, ও আচ্ছা। কথা শেষ করেই সে চটপট নবনীতাকে কিছুক্ষণ দেখে নেয়। কি স্নিগ্ধ দেখাচ্ছে তাকে, তার কোলের বাচ্চাটিকে তার কেউ না, অথচ সে এমন করে তাকে বুকে চেপে রেখেছে যেন এটা তার সন্তান। আরহামের ইচ্ছে হচ্ছে তাকে শক্ত করে জাপটে ধরে বলতে, তুমি এত ভালো কেন পরি, তুমি কি সত্যিই কোনো পরি? অথচ সে তেমন কিছুই বলল না, কেবল গম্ভীর স্বরে বলল, চিন্তা করো না তুমি, আমি শাহাদাতের চিকিৎসা করাবো, আমি সমস্ত খরচ বহন করব। এখানে না, প্রয়োজনে স্কয়ার কিংবা বারডেমে ট্রান্সফার করব। নবনীতা চোখ তোলে, একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঠান্ডা গলায় বলে, জি করতে পারেন, এতে আপনার জনপ্রিয়তা বাড়বে। আরহাম থমথমে মুখে শুধু তাকে দেখে। হাসপাতাল মন ভরে ঝগড়া করার জন্য উপযুক্ত জায়গা না, তাই সে আর কথা বাড়ায় না। সমস্যা কি, ঝগড়া করার জন্য তো পুরো জীবনই পড়ে আছে, পরে না হয় কোনো একদিন তাকে বলা যাবে, শোনো নবনীতা, তুমি যে সব সময় সবকিছুতে ভাবো আমি শুধু রাজনৈতিক স্বার্থে সবকিছু করি, এটা একদমই ঠিক না। আমি মাঝে মাঝে মন থেকেও মানুষের জন্য করি। এই যে বিগত কিছুদিন ধরে আমি তোমার বিরহে বদ্ধ উন্মাদ হয়ে যাচ্ছি, এটাতে কি কোনো রাজনৈতিক স্বার্থ আছে বলো? পরীকে না দেখলে যে আমার বুকে ঝড় ওঠে, সেটার পেছনে কি কোনো রাজনৈতিক স্বার্থ আছে বলো তো? সে অবশ্যই সবটা মনের ভেতরে চেপে গেল। কেবল বিভার দিকে হাত বাড়িয়ে বলল, দেখে আমাকে একটু দাও তো। নবনীতা চুপচাপ উঠে দাঁড়ায়, দুই হাত বাড়িয়ে বিভাকে আরহামের কাছে দেয়। আরহামের বাম হাতটা হঠাৎ ছুটে যাওয়ায় নবনীতা দ্রুত তার হাতটা বিভার পিঠের সাথে চেপে ধরল। আরহামের শক্ত খড়খড়ে হাতটি স্থান পেল নবনীতার রুগ্ন আর কোমল হাতের নিচে। ঘটনার আকস্মিকতা দুজনে চমকে ওঠে, দুজনের দিকে তাকায়। দুজনের দৃষ্টি বিনিময় হতেই নবনীতার চোখ সরিয়ে নেয়, কিন্তু আরহাম সাথে সাথে চোখ সরায় না। সে আরেকটু মন ভরে দেখে, দেখতেই থাকে। সে অনুভব করতে পারছে কোনো এক গভীর মহাসমুদ্রে সে রোজ একটু একটু করে তলিয়ে যাচ্ছে। সে হেরে গেছে, তার পক্ষে আর এই মোহ থেকে বেরিয়ে আসা সম্ভব না, কিছুতেই সম্ভব না। ওয়াজিদ তাদের দেখতেই দুকদম পিছিয়ে গেল। বাস্তব কিংবা কল্পনা, সবকিছু থেকেই পিছিয়ে গেল। তার হাত কাঁপছে, গলার কাছে কিছু একটা এসে কাটার মতো বিঁধেছে। সে ঢোক গেলে আরো দুকদম পেছায়, পেছাতেই থাকে। ওয়াজিদ আরো একটু পেছাতে নির্দিষ্ট বেগ নিয়ে ছুটে আসা তরুণী তার পিঠের কাছে এসে আছড়ে পড়ল। সঙ্গে সঙ্গে পেছনে ফিরে সে রিমি মাথা ডলতে ডলতে ব্যথাতুর কণ্ঠে চেঁচিয়ে ওঠে, কে রে এটা? সিস্টেমে গন্ডগোল আছে নাকি? মানুষ সামনের দিকে হাঁটে, এমন হিন্দি সিরিয়ালের নায়িকাদের মতো পিছিয়ে হাঁটে কে ভাই? কথা শেষ করে সে বিরক্ত মুখে থাকা লোকটাকে দেখল। তাকে দেখতে তার চক্ষু চড়াক গাছ। সে আঁতকে উঠে বলল, ভাইয়া আপনি? ওয়াজিদ এক নজর তাকে দেখে কোনো জবাব না দিয়ে তাকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যায়। রিমি নখ কামড়াতে কামড়াতে কিছুটা ভাবুক হয়ে বলল, বাপরে, রাগ হয়েছে নাকি? সেও তার পিছু পিছু ছুটলো, তার পাশাপাশি এসে বলল, সরি ভাইয়া, আবারও মিস্টেক হয়ে গেছে, নেভার মাইন্ড। ওয়াজিদ সে কথা কানে তুলে না, সে নির্বিকার হয়ে সামনে এগিয়ে যায়। রিমি আর কোনো উপায়ন্তর না দেখে আলতো করে তার এক হাত মুঠোয় নিয়ে অনুনয়ের স্বরে বলল, ভাইয়া সরি তো, এত রাগ হয়ে আছেন কেন? একটু কথা বলুন প্লিজ। ওয়াজিদ থামলো, রক্তিম চোখে কিছুক্ষণ তার হাতটা দেখলো, তারপর দেখলো রিমিকে।
রিমি তার চোখ দেখে চুপসে গেল। এত ভয়ঙ্কর লাগছে কেন তাকে? ওয়াজিদ এক ঝাড়ায় তার হাত ছাড়িয়ে নেয়। সম্ভবত এই প্রথমবার সে অতিমাত্রায় কর্কশ ভাষায় তাকে ধমকে ওঠে। এক চড় দেব পেছন পেছন আসলে, ফালতু মেয়ে একটা। সে থামে, কিছুক্ষণ টেনে টেনে শ্বাস ছাড়ে। রিমি পাথরের মতো দাঁড়িয়ে থাকে তাকে দেখে। ওয়াজিদ পুনরায় চেঁচিয়ে উঠে বললে, তোমাদের কি মনে হয় আমাকে? আমি জোকার? আই হ্যাভ নো স্ট্রং ফিলিংস? এম আই এ জোক টু ইউ গাইস? আমি কি কোনো খেলনা? আমার জীবনে কোনো আবেগ থাকতে পারে না কেন? সব সময় কেন ত্যাগটুকু আমাকেই করতে হবে? কারণ আমি ইন্ট্রোভার্ট। ও হ্যাঁ, আমাদের তো কোনো অনুভূতিই নেই। প্রকাশ করতে না পারলে সেটা আবার কিসের অনুভূতি, তাই না? রিমি মুখ হা করে তার কথা শুনল, আমতা আমতা করে বলল, ভাইয়া আপনি কি আমাকে বলছেন? ওয়াজিদ সে কথা জবাব দিল না। এক নাগারে আবল তাবল বলেই গেল কতক্ষণ। সে চাপা স্বভাবের মানুষ, তার পক্ষে আরহামের মতো এক্সপ্রেসিভ হওয়া সম্ভব নয়, কিন্তু তার অনুভূতি মিথ্যা না। সে সত্যি মেয়েটার জন্য টান অনুভব করে। আজকে কালকে না, সে প্রথম দিন থেকেই। আরহামের পার্টি অফিসে তাকে দেখার পর থেকে তার চোখ জোড়া শুধুই তাকে খুঁজত। মেয়েটি অনন্যা, এটা সে প্রথম দিনে বুঝেছে। তার চলন, তার বচন, তার মূল্যবোধ সবকিছু ওয়াজিদকে মুগ্ধ করে। এই মেয়েটিকে ওয়াজিদ পছন্দ করে। পছন্দ করার কোনো স্কেল নেই। যদি থাকতো তাহলে সে প্রমাণ করতে পারত আরহামের চেয়ে বেশি সেই তাকে ভালোবেসেছে। সে শেষ একবার রিমির দিকে দেখে তাকে তর্জনী তোলে। শাসায়, খবরদার, এর পরের বার থেকে দূরে দূরে থাকবে আমার। কথা শেষ করে সে হনহনিয়ে সামনে এগিয়ে গেল। রিমি কতক্ষণ হতভম্ব হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। অদ্ভুত বিষয়, লোকটি কি তাকে এসব বলল? কিন্তু তাকে কেন এসব বলবে সে তার কি লাগে? সে ঘাড় ঘুরিয়ে তাকে দেখতে খ্যাপাটে স্বরে বলল, এর আসলেই সিস্টেমে সমস্যা। ঝড়ে মাথায় অ্যান্টেনা নড়ে গেছে নিশ্চিত। সে আর সেসব নিয়ে ভাবে না। দ্রুত কদম এগিয়ে যায় নবনীতার মেসেজ করা ওয়ার্ডের দিকে। যাওয়ার পথে আরহাম তার পেছনে গুটি কয়েক লোককে দেখতে পায় সে। আরহাম তাকে দেখা মাত্রই সে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। আরহাম সালামের জবাব দিল, জানতে চাইল, বান্ধবীর সাথে দেখা করতে এসেছো? জি ভাইয়া। আরহাম আঙুল তুলে ডান দিকে দেখিয়ে বলল, ওই দিকটা যাও, সেখানে আছে সে। ধন্যবাদ ভাইয়া। রিমি এগিয়ে যায়। আরহাম তাকে পিছু ডাকে, একটু দাঁড়াও তো রিমি। রিমি থামলো। আরহাম এগিয়ে এসে জানতে চাইল, তুমি কি আমাকে তোমার নম্বরটা দিতে পারবে রিমি? রিমি অবাক হয়ে বলল, জি ভাইয়া, কেন না? সে ঝটপট আরহামকে তার ফোন নম্বর দিল। আরহাম নম্বর নিয়ে হাসি মুখে বলল, আচ্ছা আমি আসি। রিমি দ্রুত মাথা নেড়ে সামনের দিকে পা বাড়ায়। শাহাদাতের কেবিনের বাইরে নবনীতা চুপচাপ বসেছিল। তার কোলে ছোট্ট বিভা, যে এই মুহূর্তে গভীর ঘুমে তলিয়ে আছে। রিমি তার কাছে এসে চোখ গোল গোল করে বলল, এটা কে নবনী? নবনীতা ঠান্ডা গলায় জবাব দেয়, বিভা। ওর নাম বিভা, শাহাদাতের ছোট বোন। রিমি কয়েক পলক তাকে দেখলো, কিছুটা আফসোস করে বলল, ইসরে, কত মিষ্টি এই বাবুটা, মাশাআল্লাহ। নবনীতা আলতো করে তার মাথায় হাত রেখে বলল, আমি ঠিক করেছি শাহাদাতের সুস্থ হওয়া পর্যন্ত বিভাকে আমি আমার কাছেই রাখবো। সে থামলো, একটু শ্বাস ফেলে ভাঙা গলায় বলল, সম্ভব হলে শাহাদাতকেও আমি নিজের কাছেই রাখতাম, রেখে পড়াশোনা করাতাম। কিন্তু আমার তো নিজেরই চলার টাকা নেই। নিজের বাড়ির বাজার করতেই জান যায় আমার। আরো দুজনকে পালবো কি করে আমি? তবে আমি ভেবে নিয়েছি, আল্লাহ না করুক যদি শাহাদাতে কিছু হয়, তাহলে আমি বিভার সব দায়িত্ব নিব। রিমি হাসি মুখে তার পাশে বসলো, তার কাঁধে হাত রেখে বলল, গুড ডিসিশন। আমি তোর পাশে আছি, তুই একা না। আমিও বিভার দায়িত্ব নিতে চাই। আপাতত কিছুদিন বিভা আমার কাছেই থাকুক। তোর একটা পাকাপোক্ত চাকরি হলে তুই বিভাকে নিজের কাছে নিয়ে রাখিস, কেমন? নবনীতা চোখ সরু করে বলল, তুই বাচ্চা রাখতে জানিস? জানি না, তবে শিখে নিব। আরো ঘন্টাখানেক নবনীতা সেখানে ছিল। শেষ পর্যন্ত বিভাকে রিমির কাছে দিয়ে সে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। বিভাকে রিমির কাছে দেওয়াটাই তার কাছে সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে। তার চেয়ে বেশি রিমি বিভার যত্ন করতে পারবে। সে সারাদিন বাইরে বাইরে থাকে, বিভাকে যে একটু যত্ন করবে, আদর দিয়ে আগলে রাখবে, সে সময় কোথায়? পুলিশের হাজতে ফাহাদকে আরো 2 দিনের মতো থাকতে হয়েছিল। দলীয় নেতাদের কেউই তার জন্য থানায় যাননি। কেবল খালেক সাহেব আর নোমান সাহেবই কয়েকবার এ জায়গা সে জায়গা ছুটোছুটি করে তাকে জেল থেকে বের করে আনতে সক্ষম হয়েছে। জেল থেকে বেরিয়ে এসে বড় বড় পায়ে সোজা গাড়িতে গিয়ে বসলো। খালেক সাহেব কিছুটা বিরক্ত হয়ে বললেন, তোমাকে আমি কিছুতেই বোঝাতে পারি না ফাহাদ, যে তুমি আর কোনো কিছু করেই আরহামকে হারাতে পারবে না। সে অনেক বেশি এগিয়ে আছে জনপ্রিয়তায়। এছাড়া সে সরকার দল থেকে মনোনয়ন প্রাপ্ত। তুমি খুব ভালো করেই জানো তাকে হারানো সম্ভব না। তবুও কেন তুমি রাকিবের সাথে মিলে এসব করেছো?
আরহামের তো কিছু হয়নি, মাঝখানটায় তুমি দল থেকে বহিষ্কৃত হলে, লাভটা কার হলো বলো তো আমায়? ফাহাদ থম মেরে কতক্ষণ গাড়িতে বসে থাকলো। ড্রাইভিং সিটের পাশের সিটে নোমান সাহেব বসেছিলেন। তিনি ঘাড় ঘুরিয়ে ফাহাদকে দেখে বললেন, সবকিছুতে এত হটকারিতা করলে হয় ফাহাদ? ফাহাদ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তো কি করা দরকার ছিল আমার ছোট চাচ্চু? আরহামের বিজয়ে তালি বাজাবো আমি? আমার কি চুপ করে বসে বসে সব দেখা উচিত ছিল? নোমান সাহেব মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ করে বললেন, সেটা করবে কেন? কিন্তু তুমি আর আরহাম তো একই দলের হয়ে রাজনীতি করছো, তোমার আর একটু সাবধান থাকা উচিত ছিল। আরহামের বিরোধিতা করতে গিয়ে তুমি নিজের দলের সাথে বিরোধিতা করে ফেলেছো। আর তাছাড়া কেন বারবার ভুলে যাও সে আজিজ হোসেনের ছেলে? তার জনপ্রিয়তা এমনিতেই বেশি হবে। ফাহাদ তেতে উঠে বলল, কেন? তার বাবা রাজনীতিতে নাম করেছে বলে তারও নাম হয়ে গেছে? সে কি করেছে? ওই এক বাপের নাম ভাঙিয়ে খাচ্ছে। শেখ আজিজের ছেলে। কান পচে গেছে এই কথা শুনতে শুনতে। পচে গেলেও কিছু করার নেই। আজিজ হোসেন 15 বছর যাবৎ এমপি ছিলেন, বিরোধী দল ক্ষমতা থাকা অবস্থায় তিনি এমপি ছিলেন। হি ইজ দ্যাট স্টারডম, ইউ ক্যান নট ডিনাই দ্যাট। স্টারডম মাই ফুট। গজরাতে উত্তর দেয় ফাহাদ। তারপরই তার মুখটা 2 হাত দিয়ে চেপে ধরে। তার ভেতরে ক্রোধের আগুন জ্বলছে। ওই নবনীতার জন্য তার এই দশা হয়েছে। আরহামকে দোষ দিয়ে লাভ কি? দোষ তো ওই মেয়ের। সে যদি এমন ছুটে না আসতো তবে ফাহাদ ঠিকই পালিয়ে আসতে পারত, কোনোভাবেই ধরা খেত না। ফাহাদ কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত পিষে গালি দেয়, মা গিয়ে একটা। তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তার হাতে আর কোনো ক্ষমতা নেই, কিন্তু নবনীতাকে জব্দ করার মতন ক্ষমতা তার অবশ্যই আছে। ওই ফকিনি 2 টাকার মেয়েকে সে চাইলেই জব্দ করতে পারবে, আর সে জব্দ করবেই। পরের 2 দিন নবনীতার গিয়েছে কোনো রকম, না ভালো না খুব মন্দ। আরহাম তার কথা রেখেছে। অবস্থা বুঝে শাহাদাতকে স্কয়ার ট্রান্সফার করা হয়েছে। তার সেখানে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার চিকিৎসার যাবতীয় খরচ সব শাহরিয়ার আরহামের নামে লেখা হবে। নবনীতা দিনে একবার সেখানে গিয়ে তার খোঁজ নেয়। ডাক্তার বলেছেন শাহাদাত বাঁচবে, হয়তো পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে, কিন্তু সে বাঁচবে। নবনীতাও আশায় বুক বাঁধে, অপেক্ষা করে 11 বছরের ছোট্ট ছেলেটির সুস্থ হওয়ার। সে সুস্থ হবে, নবনীতার কথাকে সত্য প্রমাণ করে সে জীবনে অনেক বড় হবে। রিমি বিভাকে ভীষণ যত্নে রাখছে। সেদিনই নাকি সে 4000 টাকার বেবি ফুড কিনেছে। নবনীতার মনে হয় বিভা তার কাছেই আপাতত ভালো থাকবে। নবনীতা আগে চাকরি পাক, তারপর বিভাকে তার কাছে নিয়ে আসবে। কোন এক বিকেলে বাড়ি ফিরতে সে দেখতে পেল চিত্রা আর শুভ্রা অসহায় মুখে বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। সে দ্রুত এগিয়ে এসে জানতে চায়, কি হয়েছে? এমন মন খারাপ করে আছিস কেন তোরা? শুভ্রা তার মুখখানা অমাবস্যা রজনীর মতো কালো করে বলল, বাড়ির মালিক ফোরকান চাচা বলেছেন কালকের মধ্যে আমাদের বাড়ি ছেড়ে দিতে হবে। কি বাড়ি ছেড়ে দিতে হবে মানে? এক প্রকার চেঁচিয়ে ওঠে নবনীতা। আপাই এটাই বলে গেছে, মামিকে জিজ্ঞেস করো না হয়। নবনীতা হন্তদন্ত হয়ে বাড়ির ভেতরে যায়। মিসেস রোকেয়া তখন তার ব্যাগ গোছানোতে ব্যস্ত। নবনীতা আশ্চর্য হয়ে বলে, এইসব কি মামি? এসব কেন গোছাচ্ছ? মিসেস রোকেয়া তিরিক্ষি মেজাজে বলে, নয়তো কি করব? তুমি কি আর আমাদের ভালোভাবে বাঁচতে দিবে? কি দরকার ছিল তোমার ওই ফারাজকে চর থাপ্পড় মারার? তুমি তার সাথে পারবে কিছুতে? তার টাকা পয়সা ক্ষমতা কোনোটা তোমার চেয়ে কম আছে? তুমি যাও, আরো বেশি লাগো নেতাদের সাথে। তোমার ওই আচরণের কারণে আজ ফাহাদের দলের লোকেরা এসে ফরহান সাহেবকে ধমকে গেছে, বলেছে কালকেই বাড়ি ছাড়তে। নবনীতা আশ্চর্য হয়ে বলল, এগুলো কেমন কথা? দেশে কি আইন কানুন কিছু নেই? সে কেন আমাদের উচ্ছেদ করবে? কি করেছি আমরা? মগের মুলুক নাকি? তার মন চাইলেই সে আমাদের বাড়ি ছাড়া করবে। আমি কেস করবো তার নামে। মিসেস রোকেয়া তার কথা শুনে 2 হাত জোর করে কপালে ঠেকিয়ে বললেন,